পরিবর্তন না করেন এবং ফেব্রুয়ারিতে যদি ডোনারকে জানান সরি ভাই আমরা কাজ শেষ করতে পারি না, আরো 4 মাস লাগবে, আপনি কিন্তু ডোনার হারাই ফেললেন। ডোনার থেকে যে ফেটটা, সেই ফেটটা কিন্তু হারাই ফেললেন। কিন্তু আপনি যদি নির্দিষ্ট সময় ডোনারকে জানাতেন, ডোনার কিন্তু মাইন্ড করতো না। এই যে এইভাবে আমাদের চিন্তা করতে হবে। আরেকটা হলো এই কথাটা আপনি মেনশন করছেন, আমি খুব হ্যাপি যে এই পয়েন্টটা অনেকে মেনশন করে না, সেটা হলো প্রজেক্ট ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ, ফ্লেক্সিবিলিটি কথা আপনারা বলেছেন যে প্ল্যান এবং এই যে প্ল্যান এ প্ল্যান বি। ধরেন আমাদের আমি এখন যে এক্সাম্পলটা দিলাম, প্রজেক্ট ম্যানেজমেন্ট করা হয় দুই ভাবে। আমি কিন্তু বলতেছি আপনাকে ইন্টারন্যাশনাল এনজিও বা ইউনাইটেড নেশনস এর পার্সপেক্টিভে। ধরুন এরা ভেরি বিগ, এরা এক একজন হয়তো 200-300 মিলিয়ন ডলারের প্রজেক্ট করতেছে। তারা যে কাজগুলো, যে প্রবলেমটা আমরা দেখতেছি, তারা যখন এই যে ইমপ্লিমেন্টেশন প্ল্যান করলো, প্রজেক্ট কাজ শুরু করলো, অন দ্য ওয়েতে তারা কোনো প্রবলেম ফেস করলো, তখন তারা কি করে, তারা আর চেঞ্জ করে না। তারা ওই 3 মাস কাজ বন্ধ ছিল, ওই 3 মাসে যে বেনিফিশিয়ারিজ গুলোর ধরেন বেনিফিট রিসিভ করার কথা, তাদেরকে বাদ দিয়ে বাকি কাজটা শেষ করে বছরের শেষে তারা ডোনারকে দিয়ে দেয়, সরি আমি 30% রিসিভ করতে পারিনি, ধরো দিস ইজ ইউর মানি, ইউ টেক ইট ব্যাক। কিন্তু ডোনারের তো আবার যে ডোনারের টাকাটা তো সে আনতেছে গভর্নমেন্ট থেকে, তাকে তো আবার গভর্নমেন্টের কাছে রিপোর্ট দিতে হয়। তখন ডোনার প্রজেক্টটা বিপদের মধ্যে, যে আমি তো আমার 30% অ্যাচিভ হয় নাই বিকজ তারা কাজটা করতে পারে নাই। ওই কারণ কি, এখন সেটা না করে তারা যদি যে কাজটা করতে পারতো, ওই 3 মাসের সমস্যা করে তারা প্ল্যানটা চেঞ্জ করে যদি তারা ডোনারকে জানাইতো যে সরি আমি এটা করতে পারি নাই, বাট আমি আরো 3 মাস নো এক্সটেনশন, নো কস্ট এক্সটেনশন করে প্রজেক্টটা শেষ করে দিব, তাহলে কিন্তু ডোনারও কিন্তু একটা গুড সাইডে থাকে এবং তারাও কিন্তু একটা গুড সাইডে থাকে। ঠিক আছে 3 মাস তোমার এই সময়ের জন্য নষ্ট হয়েছে, কাজে 3 মাস তুমি করে আমার কাজটা শেষ করে দাও। তো এই জন্য সেটাকে আমরা বলি অ্যাডাপটিভ অর চেঞ্জ ড্রিভেন অ্যাপ্রোচ। কিন্তু মোস্ট অফ দ্য এনজিওস তারা মনে করে আমি যদি এখন এটা ইনফর্ম করি ডোনারকে, তাহলে ডোনার মনে করবে আমার ক্যাপাসিটি নাই, কাজে তারা ইনফর্ম করে না। তারা ওই যা রিস্ক আসুক, যা কিছু আসুক, সেগুলো করে না, একদম সব শেষে এসে তার একটা রিপোর্ট দিয়ে দেয় আমরা সরি এতটুকু করতে পারি নাই। এটা কিন্তু একটা এনজিওর জন্য সবসময় এটা একটা কিন্তু ব্যাড রেপুটেশন, এবং পরবর্তীতে তারা কিন্তু আর কোনো ফান্ড এক্সপেক্ট করতে পারে না, যেহেতু তারা তাদের কাজ শেষ করতে পারেনি এবং তারা প্রপারলি কমিউনিকেট করে নাই। এখানে আমি 5টা পয়েন্ট করে, এগুলো আপনি ইনক্লুড করছেন। নেক্সট স্লাইড প্লিজ, আরো 5টা পয়েন্ট আছে সেখানে, নেক্সট স্লাইডে যান। ওকে, পুয়ার সুপারভিশন আপনারা এটা মেনশন করছেন যে আমরা যদি ঠিক মতো মনিটরিং না করি, এবং শুধু মনিটরিং না, আপনার এই বসদের থেকে আরেকটা যেটা সমস্যা, আমি জানি না আপনাদের কারো এনজিওতে কাজ করার অভিজ্ঞতা আছে কিনা, মোস্ট অফ দ্য কেসেস এনজিওতে যেটা করে এরা, বস যারা আছে তারা কিন্তু ওই হেড অফিসে বসে থাকে, ওখান থেকে তারা টেলিফোনে তারা প্রজেক্ট ম্যানেজ করে। এটা কিন্তু কখনোই কিন্তু নট এ গুড প্র্যাকটিস। এবং তারা করে কি, তার নেক্সট লেভেলের উপরে ছেড়ে দেয়, ধরুন প্রজেক্ট ম্যানেজারের উপর ছেড়ে দিল প্রোগ্রাম ম্যানেজার, যে তুমি তোমার প্রজেক্ট শেষ করো। কিন্তু প্রোগ্রাম ম্যানেজারেরও কিন্তু কিছু দায়িত্ব থাকে, যে তার কাজটা ঠিক মতো হচ্ছে কিনা প্রজেক্ট ম্যানেজারের, এবং তার কোথায় আছে না আছে, তার কতটুকু অ্যাচিভ হলো, কোনো চ্যালেঞ্জ ফেস করতেছে কিনা, কোনো ধরনের সাপোর্ট আছে দরকার আছে কিনা, সেগুলো না করে তারা কিন্তু হেডকোয়ার্টারে সেই এসির ভিতর বসে বসে তারা প্রজেক্ট ম্যানেজ করে। আর প্রজেক্ট ম্যানেজারও যেটা করে, সেও তো একই অবস্থা, তার অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট স্টাফ যারা ফিল্ডে আছে তাদের উপর ডিপেন্ড করে, সেও কিন্তু তার হেড অফিসে বসে থাকে বা তার অফিসে বসে থাকে, সেও খুব একটা যায় না। এই সুপারভিশন না থাকার কারণে আলটিমেটলি দায়িত্বগুলো যে পড়ে, সব লাইবিলিটি যা পড়ে কিন্তু ওই যে প্রজেক্ট অ্যাসিস্ট্যান্ট বা যারা ফিল্ড লেভেলে কাজ করে। এবং কিন্তু এখন কথা হলো, একটা বছর তো শেষ, টাকাও তো শেষ, কিন্তু আপনি পুয়ার সুপারভিশনের জন্য আলটিমেটলি প্রজেক্টটা তার টার্গেট অ্যাচিভ করতে পারে নাই, এবং সে কারণে কিন্তু প্রজেক্টটা ফেল করলো। তারপর কোঅর্ডিনেশন কমিউনিকেশন, এটা আরেকটা বড় ইম্পর্টেন্ট, আমাদের দেশ না শুধু, সারা পৃথিবীতে অনেক দেশে এটা আছে। সেটা হলো যে কমিউনিকেশন চ্যানেলটা আসলে ইজি না। এখন ধরেন ফিল্ড লেভেলের এক ভদ্রলোক, আপনার ধরেন অ্যাসিস্ট্যান্ট প্রজেক্ট অফিসার, সে কিন্তু কখনো প্রোগ্রাম ম্যানেজারের সাথে সরাসরি কমিউনিকেট করতে করার তার কোনো ইয়ে নাই, তার কোনো ওয়ে নাই। সে যদি কোনো প্রবলেম ফেস করতে করে, সে জানাবে তার সুপারভাইজারকে, বা ধরেন ফিল্ড ম্যানেজারকে, ফিল্ড অফিসারকে, ফিল্ড অফিসার তখন জানাবে তার প্রজেক্ট অফিসারকে, প্রজেক্ট অফিসার জানাবে তার হেড অফ দ্য প্রজেক্টকে, হেড অফ দ্য প্রজেক্ট দেন জানাবে প্রোগ্রাম ম্যানেজারকে। এই যে 5টা চ্যানেল পার হইতে হইতে তার দেখা গেল 2 মাস সময় চলে গেছে, কিন্তু তার হয়তো ইমিডিয়েট কোন একটা ডিসিশন দরকার ছিল। এই কমিউনিকেশন চ্যানেলটার জন্য যে প্রবলেমটা হয়, সেই প্রবলেম কিন্তু অনেক সময় আমরা দেখছি যে প্রজেক্টের হয়তো দেখা গেল টাইম শেষ, কিন্তু তারা অ্যাচিভ করতে পারেন শুধুমাত্র একটা অর্ডারের জন্য।
তো এই যে আমরা যেটাকে বলি ব্যুরোক্রেসি, এই জিনিসটা কিন্তু আমাদের এনজিওতে, সরকারি চাকরিতে যতটুকু এনজিওতে কিন্তু আরো বেশি। বসের সাথে কেউ সহজে কথা বলতে চায় না, কথা বলতে পারে না সেটা এবং যার দরুন এই চ্যানেল মেনটেন করতে করতে বাই দ্য টাইম দে গেট দ্য ডিসিশন দেখা গেল হয়তো প্রজেক্ট শেষ। তারপর হলো লার্নিং। লার্নিং এর কথাটা আমরা বলছি যে আমরা প্রজেক্ট, দেখেন একটা প্রজেক্ট কিন্তু একজন ডোনারের কাছে একটা প্রজেক্ট হলো একটা লার্নিং, আর কিচ্ছু না। আপনি 1 বছর প্রজেক্ট শেষ করলেন, শেষ করবো আপনি কি দিবেন প্রজেক্ট ডোনারকে? একটা রিপোর্ট দিবেন এবং কিছু লার্নিং দিবেন, কিছু পজিটিভ লার্নিং, কিছু নেগেটিভ লার্নিং, এবং আপনি কি অ্যাকশন নিয়েছেন নেগেটিভ লার্নিং এর ক্ষেত্রে যাতে করে সেটাকে পজিটিভে টার্ন করা যায়। ডোনার অতটুকুতে এক্সপেক্ট করে। এখন যদি এই লার্নিং গুলো আপনি যদি ক্যাপচার না করেন, এই লার্নিং গুলো যদি আপনি লার্নিং থেকে শিক্ষা না নেন এবং সেগুলো যদি ডোনারকে না জানান, তাহলে ডোনার তো জানলো না, ভবিষ্যতে যে ডোনার যখন হবে একই ধরনের প্রজেক্ট তো আপনাকেই দিচ্ছে বা অন্য একটা অর্গানাইজেশনকে দিচ্ছে, একই ভুল করতেছে, আলটিমেটলি প্রজেক্টটা ফেলিয়ার হচ্ছে। আর করাপশনের কথা আপনারা বলছেন, এটা তো একটা বিগ প্রবলেম, এবং এই করাপশনটা কিন্তু সব জায়গাতেই আছে কম বেশি। ইয়েতে আমি বিশেষ করে এনজিও সেক্টর আর সরকারি সেক্টরের কথা নাই বললাম, কিন্তু এনজিও সেক্টর গুলোতে এই করাপশনটা কিন্তু খুব প্রমিনেন্ট, এবং সেটা যে অনেকভাবে হতে পারে। এই করাপশন যে শুধু টাকা খাইতে হবে, টাকা মারতে হবে সেটা না। ধরেন আপনি আপনার কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিলেন, বা আপনার ভাই কোম্পানিকে ওয়ার্ক অর্ডার দিলেন, বললেন না কনফ্লিক্ট ইন্টারেস্ট আপনি ডিক্লেয়ার করলেন না, অথবা আপনি আপনার ভাইকে বা আপনার ওয়াইফকে বা আপনার বোনকে বা আপনার ভাগিনাকে আপনি চাকরি দিলেন, এবং সে যখন তার মামার এনজিও, তার মামা হলো হেড, সুতরাং সে তো কাউকে মানবে না। করাপশন বিভিন্ন ভাবে হতে পারে, এবং এটা এনজিও সেক্টরে এবং এই বিশেষ করে ডেভেলপমেন্ট সেক্টরে কিন্তু করাপশনটা খুব বিভিন্ন ভাবে হওয়ার কারণে আমাদের, আমরা কিন্তু এই যে দরিদ্র বিমোচন বলেন যাই এখন, এটা কিন্তু আমাদের জন্য একটা বিরাট চ্যালেঞ্জ দেখা দিয়েছে। আমি জাস্ট এ মেজর এই 10টা পয়েন্ট ডিসকাস করলাম উইথ সাম এক্সাম্পলস। এনি মোর কোশ্চেন অ্যাবাউট দিস বিফোর উই মুভ টু দ্য নেক্সট স্লাইড? ক্লিয়ার এভরিবডি? জি, জিয়া সাহেব বলুন। আসসালামু আলাইকুম স্যার, এখানে আমাদের আসলে যে নামাজের সময় হয়ে গেছে এশারের, আমাদের স্লাইডটা আসলে কতটুকু আমরা কন্টিনিউ করতে পারি আর কি। হ্যাঁ, এশার টাইম কয়টা আপনার? কয়টায়? জি, এশারের জামাত অলরেডি 8:15টায়, 8:45টায় জামাত হয় আর কি, 8:30, 8:45, 9টা এরকম আর কি বিভিন্ন মসজিদে। তো কয়টা পর্যন্ত আসলে কন্টিনিউ করতে পারি আর কি, যদি আমরা কতক্ষণ পর্যন্ত করতে পারি বলেন? আমরা মনে হয় আমরা স্যার আর আধা ঘন্টার মধ্যে যদি শেষ করতে পারি আর কি। হ্যাঁ, আচ্ছা, নাহলে আধা ঘন্টা। পরবর্তীতে না হলে আমরা আরেকদিন সেশন রাখলাম হ্যাঁ, আর কি। আরেকদিন করতে হবে। ঠিক আছে, আমাকে আপনি 5 আসলে মিনিট আমি আগে। একটু কথা বলতাম। জি জি বলুন। এটা হচ্ছে জি, জুনায়েদ সাহেব বলেন। আমার তো মাদ্রাসার স্টাফ, তো আমি হচ্ছে হোস্টেলের দায়িত্বে আছি আর কি। আমার এখানে হোস্টেলের স্টুডেন্টসরা আছে। তো আমার ওস্তাদরাও কিন্তু ক্লাসে অ্যাটেন্ড করেছে আর কি। তো সেই ক্ষেত্রে ওদের আগামীকালকের হোমওয়ার্ক গুলো কিন্তু বাকি। তো ওস্তাদদেরকে আবার সেক্ষেত্রে বাচ্চাদেরকেও পড়াতে হবে আর কি। যদি তাড়াতাড়ি শেষ করা যায় তাহলে ভালো হয় আর কি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আমাকে আপনি জানায়েন, যাদের ধরেন অন্য অন্য দায়িত্ব আছে আপনারা চলে যেতে পারেন, অসুবিধা নাই। যারা থাকতে চান আমি আধা ঘন্টার মধ্যে শেষ করব, যতটুকু পারি আজকে শেষ করব। তাহলে আমরা নেক্সট স্লাইডে চলে যাই। নেক্সট স্লাইডে প্লিজ। হ্যাঁ, বাস এখানে থাকেন। এই দেখেন, আপনার নিডস অ্যাসেসমেন্টের কথা বলছেন। একটা প্রজেক্ট কিভাবে দেখেন এই মানে মিসকমিউনিকেশনের জন্য কিভাবে একটা প্রজেক্ট ফেলিয়ার হয়, সেটার আমি একটা এক্সাম্পল আপনাদেরকে দেখাচ্ছি। ডোনার একটা ইমপ্লিমেন্টিং পার্টনারের ম্যানেজারের সাথে কথা বললো বা তার সিইওর সাথে কথা বলে বললো, আমাদের কিছু ফান্ড আছে, আমরা একটা কমিউনিটিতে একটা দোলনা বানাবো, আপনি একটা প্রজেক্ট প্রপোজাল সাবমিট করেন। নেক্সট প্লিজ। তারপরটাতে যান। জি, হ্যাঁ, এখানে এখন যে ইমপ্লিমেন্টিং পার্টনার, সে চিন্তা করলো এটা তো একটা সৌদি ডোনার, তার মানে তাদের অনেক পয়সা আছে। তো সে করলো কি, সে মনে মনে চিন্তা করে নিল আমি মনে এই ধরনের একটা দোলনা তৈরি করবো, ভেরি লাক্সারিয়াস কমিউনিটির জন্য। নেক্সট প্লিজ। তখন সে কি করলো, সে তার যে প্রজেক্ট প্রপোজাল লিখবে, প্রজেক্ট ম্যানেজারকে বললো তুমি এই ধরনের একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করো তো, এখানে একটা কমিউনিটিতে আমরা কি করব, একটা দোলনা বানাবো। তখন সে যা বুঝলো, সে বুঝলো অনুযায়ী সে এই ধরনের একটা প্রজেক্ট প্রপোজাল ডেভেলপ করলো। প্রজেক্ট প্রপোজালে সে এই ধরনের একটা প্ল্যান দিল।
নেক্সট প্লিজ। আচ্ছা, এটা দেওয়ার পর ওই যে বললাম কমিউনিকেশন গ্যাপ, সে প্রজেক্ট প্রপোজালটা পেয়ে গেল এবং তারপরে সে যখন ওই যে ইমপ্লিমেন্ট করতে যাবে তখন সে যেভাবে ডিজাইন করছে ডিজাইনটা করলো এইভাবে। তার কারণটা কি, হচ্ছে ওভার বাজেটেড। ওই যে আপনার ইমপ্লিমেন্টিং পার্টনারের ম্যানেজিং ডাইরেক্টর, সে তো চিন্তা করছে আমরা একটা লাক্সারিয়াস কিছু করবো, সে তো বাজেট দিয়ে দিয়েছে তার প্রজেক্ট ম্যানেজারকে। প্রজেক্ট ম্যানেজার এই বাজেটের মধ্যে আমি যেটা করবো সেটা হলো, তার মানে হলো দেখেন, এটা তো এই যে একটা সুইং তৈরি করবো বা একটা দোলনা তৈরি করবো, সেটা দিয়ে আমি এই রিসু দিয়ে এটা করতে পারবো। নেক্সট প্লিজ। তারপরে তারা এটা যখন একে দিল, আপনার প্রজেক্ট অফিসার বা ফিল্ড লেভেলে যারা দিল, তারা করলো কি, যখন বানাইতে গেল তারা বানাইছে এইটা। নেক্সট প্লিজ। আর কমিউনিটি, আসলে কিন্তু কমিউনিটি চাইছে এটা। তো দেখতেছেন যে ডোনার থেকে শুরু করে ইমপ্লিমেন্টেশন পর্যন্ত কমিউনিটি নিডস ছিল এটা, কিন্তু আলটিমেটলি কি তৈরি করা হলো। এই কারণেই কিন্তু আমাদের প্রজেক্টগুলো ফেলিয়ার করে। এটা দিয়ে আমি একদম বোঝানোর চেষ্টা করতেছি, আসলে নিডস অ্যাসেসমেন্ট আর কমিউনিটির সাথে যদি লিঙ্ক না থাকে তাহলে কিন্তু কোনো প্রজেক্ট সাকসেস হয় না। নেক্সট প্লিজ। আমি এইগুলো খুব ইম্পর্টেন্ট, এই জিনিসগুলো আপনাদের একটা প্রজেক্টের জন্য খুব ইম্পর্টেন্ট। আমি 3টা বা 4টা স্লাইডের পরে হয়তো আমি দেখে স্টপ করে দিব। এই যে এই কাজগুলো, এটা আপনাকে সবাইকে এই পয়েন্টগুলো জানেন, অ্যাক্টিভিটি, আউটপুট, কমপ্লিটেড অ্যাক্টিভিটি, ইম্প্যাক্ট, ইনপুট এবং আউটকাম। ডিফারেন্সটা আমাকে আপনারা বলেন তো, এগুলোর মধ্যে সবচেয়ে প্রথম কোন কাজটা হবে? একটা প্রজেক্টের জন্য আপনার এই সবগুলো কাজ দরকার, সবগুলো পয়েন্ট দরকার। আপনার অ্যাক্টিভিটি দরকার, আউটপুট, কমপ্লিটেড অ্যাক্টিভিটি, ইম্প্যাক্ট, ইনপুট, আউটকাম। তাহলে সবচেয়ে প্রথম আপনার কোন জিনিসটা দরকার প্রজেক্ট ইমপ্লিমেন্টেশনের জন্য? প্রথমত এটার ইমপ্যাক্টটা কি হবে, তারপর ইনপুটটা আসবে। ইমপ্যাক্টটা কি হবে, অর্ডারে দেন, আপনি অর্ডারে দেন। অর্ডার ইমপ্যাক্ট, ইনপুট, অ্যাক্টিভিটি, ইনপুট, অ্যাক্টিভিটি, জি, কমপ্লিটেড অ্যাক্টিভিটি, জি, আউটপুট, আউটকাম। আউটপুট আর আউটকাম। আচ্ছা, আর কারো কি অন্য অন্য কোনো ইয়ে আছে, কোনো অ্যারেঞ্জমেন্টটা? এখানে আপনাকে একজন অ্যারেঞ্জ করবেন, আপনি এমন ভাবে অ্যারেঞ্জ করেন কোন জিনিসটা আপনার প্রথম দরকার, সেটার পরে কি হবে, তারপরে কি হবে, মানে হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট, হোয়াট নেক্সট। একটা প্রজেক্ট পরিচালনা করার জন্য সর্বপ্রথম আমরা কি জিনিসটা দরকার? কেউ কি বলবেন? আচ্ছা, তাহলে আমি আচ্ছা, আউটকাম, 3টা জিনিস তো সবাই মানে মোটামুটি ক্লিয়ার থাকার কথা। একটা হলো ইনপুট, একটা হলো অ্যাক্টিভিটি, আর একটা হলো কমপ্লিটেড অ্যাক্টিভিটি। আমরা যেখানে যে সবাই কনফিউজ করি সেটা হলো আউটপুট, ইম্প্যাক্ট এবং আউটকামের মধ্যে। সর্বপ্রথম এই গুলার মধ্যে যে জিনিসটা আমার দরকার সেটা হলো ইনপুট। আপনি যদি ইনপুট না থাকে আপনি কি অ্যাক্টিভিটি করতে পারবেন? তাহলে আচ্ছা, নেক্সট স্লাইডে যান। এই জিনিসটা এই জন্য বললাম যে এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট সবার জন্য। আসলে আমার প্রথম দরকার হলো ইনপুট। ইনপুট মানে কি কি? আমার ম্যান পাওয়ার, আমার রিসোর্সেস, বাজেট, এভরিথিং। সেগুলা হলেই সে ইনপুট গুলা যদি আমার কনফার্ম হয় তারপরে আমি যাব হ্যাঁ নেক্সট প্লিজ। এগুলো থাকলে কিন্তু আমি কি করতে পারবো, অ্যাক্টিভিটি গুলো করতে পারবো। ইনপুট ছাড়া কি আমি অ্যাক্টিভিটি করতে পারবো? পারবো না। আচ্ছা, অ্যাক্টিভিটির যখন শেষ হবে, আমি যখন ইনপুট থেকে অ্যাক্টিভিটি করব, তারপরে নেক্সট, এরপরে আমার কমপ্লিটেড অ্যাক্টিভিটি। ঠিক আছে? আচ্ছা, এখন আর ক্লিক করেন না। এই 3টা কি ক্লিয়ার কিনা? কারো কোনো প্রশ্ন আছে কিনা? জি ক্লিয়ার। হ্যাঁ, ঠিক আছে। তাহলে আমাদের ইনপুট গেল, অ্যাক্টিভিটি গেল, কমপ্লিট অ্যাক্টিভিটি গেল, রাইট? 3টা বাকি আছে, আউটপুট, ইম্প্যাক্ট, আউটকাম। কোনটা ফার্স্ট আসবে? আমি কাজ শেষ করলাম, এরপর আমি আমার রেজাল্ট কোনটা দেখবো? প্রথম কোনটা পাবো আমি? আউটপুট পাবো না আউটকাম পাবো না ইম্প্যাক্ট পাবো? ইম্প্যাক্ট স্যার, আউটপুট। হ্যাঁ, আউটপুট। আচ্ছা, আর আউটপুট ফাতেমা খাতুন বলছেন আউটপুট। হ্যাঁ, ফাহিমা খাতুন, সরি।
আচ্ছা, দেন আপনি ক্লিক করেন তাহলে। এরপরে আসবে আউটপুট, আমি আপনাদেরকে এক্সাম্পল দেব। তারপরে আউটকাম, তারপরে আপনাকে এটাকে, এই জিনিসটা কিন্তু আপনাদেরকে বুঝতে হবে। যদি আপনাদেরকে প্রজেক্টে কাজ করতে হয়, এই জিনিস সবসময় আপনাদেরকে, এটা ভেরি ইম্পর্টেন্ট। এবং এটাই আসলে আমরা ম্যাক্সিমাম লোকে, ম্যাক্সিমাম এই ডেভেলপমেন্ট ওয়ার্কাররা কিন্তু এখানে এসে আমরা আটকে যাই। ইনপুট অ্যাক্টিভিটি এবং কমপ্লিট অ্যাক্টিভিটির মধ্যে তো কোনো সবাই তো স্যার clear। একটা কোশ্চেন ছিল যদি জি, একটু বলেন। স্যার আউটপুট কি রেজাল্ট? তিনটাই রেজাল্ট, আউটপুটও রেজাল্ট, আউটকামও রেজাল্ট, ইম্প্যাক্টও রেজাল্ট। আউটপুট হলো ইমিডিয়েট রেজাল্ট, মানে আপনি যখন একটা কাজ করেন, ধরুন আপনি ট্রেনিং দিলেন, হ্যাঁ, আমি একটা ট্রেনিং এর এক্সাম্পলই দিই আপনাদের। ইনপুট গুলো কি কি ট্রেনিং এর? আপনার কিছু রিসোর্স লাগবে, একটা হিউম্যান, মানে আপনার ট্রেনার লাগবে, আপনার কিছু ফ্যাসিলিটিস লাগবে, যেমন আপনার প্রেজেন্টেশনের জন্য, তারপরে আপনার একটা রুম লাগবে, তারপরে আপনার কিছু লোক লাগবে যাদেরকে আপনি ট্রেনিংটা দিবেন। এগুলো কিন্তু আমার ইনপুটের মধ্যে পড়ে গেল, ঠিক আছে। অ্যাক্টিভিটি হলো, আপনি ধরেন মোট 5টা ট্রেনিং দিবেন, তাহলে আমার অ্যাক্টিভিটি হলো কি ট্রেনিং প্রোভাইড করা। কমপ্লিট অ্যাক্টিভিটি কি? আমি কয়টা ট্রেনিং দিচ্ছি। আপনার টার্গেট ছিল অ্যাক্টিভিটিতে 5টা ট্রেনিং, বা আপনি 3টা ট্রেনিং দিয়েছেন, তাহলে আমার কমপ্লিট অ্যাক্টিভিটি হলো 3টা ট্রেনিং। এই 3টা কি ক্লিয়ার? কারোর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, যদি প্রশ্ন না থাকে, কমপ্লিটেড অ্যাক্টিভিটির পরে আমি তো ট্রেনিং দিলাম, হোয়াট নেক্সট? এখন কি হলো, এরপরে কি হলো? আমাকে একটা এক্সাম্পল দেন কেউ, আপনাদের এক্সাম্পল থেকে দেন। আমি আপনি লোকজনকে ট্রেনিং দিলেন, ট্রেনিং দেওয়ার পর কি হলো? এই ট্রেনিং এর ফলে সে কি করলো, এরপরে তার মধ্যে কি চেঞ্জটা আসলো, বা তার কি লাভ হলো? সে সেলফ দক্ষ ডেভেলপমেন্ট। হলো। জি বলেন। সে দক্ষ হলো, ঠিক আছে, দক্ষ হয়েছে, সে ট্রেনিং পাইছে, কিন্তু আপনি তো শুধু তাকে দক্ষতা তৈরি করার জন্য বলেন, করেননি, তার নিশ্চয় আপনার আরেকটা অবজেক্টিভ ছিল। সে সে এই দক্ষতাটাকে কাজে লাগিয়ে কোনো একটা কিছু করবে, একটা কিছু করার যে জন্য, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ। কর্মসংস্থানের সুযোগ তৈরি হইলো। ধরেন সে একটা ব্যবসা শুরু করলো, অথবা একটা চাকরি পাইলো, ঠিক আছে, এটা হলো তার আউটপুট। বুঝা গেল? আমি ইনপুট দিলাম, সেটার জন্য আমার অ্যাক্টিভিটি ঠিক করলাম, অ্যাক্টিভিটি থেকে আমি অ্যাক্টিভিটি শেষ করলাম, অ্যাক্টিভিটি শেষ করার পর সে কি কাজটা শুরু করলো? এখন সে একটা কাজ শুরু করে দিল। সে ধরেন এমপ্লয়েড হলো, সে একটা চাকরি পাইলো, অথবা সে একটা বিজনেস শুরু করলো। আচ্ছা, বিজনেস শুরু করার পর তারপর কি হলো? এক্সাম্পল দেন, তারপর কি হলো? তারপরে এই বিজনেসের পরিধিটা অনেক বড় হলো, সেখানে অনেক মানুষের কর্মসংস্থান হলো। হ্যাঁ, সেটা আরো অনেক বড়। আমরা ইমিডিয়েটটা বলি, নেক্সট। ধরুন আপনি একটা ব্যবসা শুরু করলেন, মানি এরপর আপনার কি জেনারেটিং হলো? হবে, আপনার আয়, মানি জেনারেটিং। মানি জেনারেট, আপনার আয় বৃদ্ধি পেল, তাই না? আপনার তাহলে এই যে আয় বৃদ্ধি পেল, অর্থনৈতিকভাবে সচ্ছল হলো সে। হ্যাঁ বলেন। বললাম সে অর্থনৈতিকভাবে সচ্ছল হলে ফ্যামিলি ডেভেলপমেন্ট চলে আসলো তার মধ্যে। আচ্ছা, এক্স্যাক্টলি, আপনি দুইটা পয়েন্ট বলে ফেলছেন। একটা হলো অর্থনৈতিকভাবে সে সচ্ছল হচ্ছে, কিন্তু ইমিডিয়েটলি কিন্তু সচ্ছল হতে পারতেছেন, তার কিছু ইনকাম আসা শুরু করলো, সেটা হলো তার আউটকাম। আর এরপরে ইমপ্যাক্ট হলো, আইদার সে সচ্ছল হলো, এই যে তার ইনকাম আসা শুরু করলো, এরপরে কি হলো? এখন সে অর্থনৈতিকভাবে সচ্ছল হলো, সেটা হলো তার ইমপ্যাক্ট। বুঝাইতে পারছি আমি? আমরা মানে আপনি যদি হোয়াট নেক্সট এই প্রশ্নটা করে যদি আপনি যে উত্তরটা পাবেন, ইমিডিয়েট যেটা, আপনি কাজ শেষ করেছেন, এই কাজের ফলে তার ট্রেনিং শেষ হলো, ট্রেনিং শেষের পরে তার কি করলো? সে ইমিডিয়েটলি কোন কাজটা করলো, কোন ইয়েটা পেলো, সেটা হলো তার কিছু শেষ হলো, আপনার কি যেন বলে, সে ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি শুরু করলো। আর ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটিস করার ফলে তার কি হলো, কি চেঞ্জ আসলো? তার কিছু ইনকাম আসা শুরু করলো, তো ওই ইনকামটাই হবে তার আউটকাম। আর ইনকাম আসার পরে তার কি হলো? এখন তার সে স্বাবলম্বী হলো, ওই স্বাবলম্বীটা হলো তার ইমপ্যাক্ট। বুঝাতে পারছি ব্যাপারটা? সবাইকে ক্লিয়ার এই পয়েন্টটা নিয়ে? জি। এবার নেক্সট ইয়েতে যান প্লিজ, নেক্সট স্লাইডে যান। এখানে আমি একটা এক্সাম্পল দিলাম, আমাকে বলেন তো এখানে ইনপুটটা কি?
increased usage of clean water in the community. ইনপুটটা কি এখানের মধ্যে কে বলতে পারবেন এক্সাম্পল? Construction of new wells in the এটা কি ইনপুট? ইনপুটটা হলো Money, people, material, time. এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য ইনপুট। ইনপুট মানে হলো যে জিনিসটা আপনি দিচ্ছেন, শুরু করতেছেন যেটা দিয়ে, সেটা আমার ইনপুট। ইনপুট এখানে কি? মানি, পিপল, ম্যাটেরিয়াল, টাইম, এটা হলো আমার ইনপুট। বুঝা গেল? এই ইনপুট ছাড়া কিন্তু আমি কোনো কাজই শুরু করতে পারবো না। তাহলে ইনপুটটা হলো আমার এট দ্য বিগিনিং অফ দ্য প্রজেক্ট। আপনার প্রজেক্ট প্রপোজাল সাবমিট হলো, প্রজেক্ট প্রপোজাল অ্যাপ্রুভ হলো, এখন তো আপনার কিছু কাজ যখন শুরু করবেন, ওই শুরুর জন্য আপনার কি দরকার? ইনপুট দরকার। সেই ইনপুট গুলো কি কি দরকার? মানি দরকার, পিপল দরকার, ম্যাটেরিয়াল দরকার, টাইম দরকার। ঠিক আছে? তাহলে আমার ইনপুট আমরা সবাই ক্লিয়ার? কোনো প্রশ্ন আছে ইনপুট নিয়ে? নাই? গুড। এরপর অ্যাক্টিভিটি কি বলেন এখানে? Construction of new wells in the community. এক্স্যাক্টলি দ্যাট ইজ দ্য অ্যাক্টিভিটি। সো আমি এই টাকাগুলো এই মানুষ এবং এই মেটেরিয়াল এবং সময়ের মধ্যে কি কাজ করব? কতগুলা নতুন এই ধরেন পানির ওয়েল তৈরি করব, বা কি বলবো আমরা এটাকে, ওয়াটার ওয়েল বা ধরেন টিউবওয়েল আমরা তৈরি করব। এটা হলো আমার অ্যাক্টিভিটি। কমপ্লিটেড অ্যাক্টিভিটি কি এখানে? 10 wells. 10 wells built. হ্যাঁ, গুড। তাহলে আমার অ্যাক্টিভিটির পরে আমি যে টার্গেটটা ফুলফিল করছি সেটা হলো আমার কমপ্লিটেড অ্যাক্টিভিটিস। তাহলে 10 ওয়েলস বিল্ড। গুড। এই তিনটা নিয়ে কারো কোনো প্রশ্ন আছে কিনা বলেন? এটা কিন্তু আপনাদের ক্লিয়ার হওয়া দরকার কিন্তু সবার। এই তিনটা নিয়ে কোনো প্রশ্ন আছে কিনা? কোশ্চেন নেই, বুঝতে পেরেছি আলহামদুলিল্লাহ। হ্যাঁ, বুঝতে পারছেন না? Uses of clean water. এবার আমাকে এবার কিন্তু আপনারা স্ট্রাগল করবেন। আমি এখন Increased 10টা access. টিউবওয়েল দিলাম, কেমন? 10টা টিউবওয়েল বানাই ফেলছি, ওকে, বসাইছে। তারপরে কি হলো বলেন? এরপরে এখানে আর তিনটা কাজ আছে। একটা ইনক্রিজড ইউসেজ, একটা ইনক্রিজড অ্যাক্সেস, আর একটা হলো ইমপ্রুভড হেলথ। তাহলে আমি কল বসালাম, এই কল বসানোতে আমার কি হলো? নেক্সট কি হলো? Increased access to clean water in the community. হ্যাঁ, এক্সিলেন্ট, এক্সিলেন্ট। আমার এই পানির অয়েল টিউবওয়েল বসাতে কি হলো? এখন কমিউনিটির কাছে ইনক্রিজড অ্যাক্সেস হলো, রাইট? এটা হলো আমার আউটপুট। তারপরে কি হলো? Increased usage of clean water in the বিকজ আমার পানি এখন আছে, কাজে এখন ইউজ করবো বেশি, কাজে এটা হলো আমার আউটকাম। তারপরে Impact of the improved health. improved health of Improve health, population, impact হ্যাঁ। যেটা। এবং আলটিমেটলি যেহেতু আমি মানে এখন কি যেন বলে, ভালো পানি ইউজ করতেছি, সুতরাং আমার হেলথ কন্ডিশন ভালো হলো। এক্সাম্পলটা কি বুঝা গেল সবার? কারো কোনো প্রশ্ন? আমার কিন্তু আজকের কিন্তু মেইন লার্নিং যেগুলো আমি আপনাদেরকে দিতে চাচ্ছি সেটা হলো প্রজেক্ট এবং প্রোগ্রামের মধ্যে পার্থক্যটা, আর এই 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 5টা পয়েন্ট, এই 6টা পয়েন্ট ক্লিয়ার করা। এগুলো যদি আপনার ক্লিয়ার হয়, আপনি ধরে নিলেন যে আপনি মোটামুটি প্রজেক্টের 20% বুঝে গেছেন। এটা কিন্তু ফাউন্ডেশন। নেক্সট স্লাইড প্লিজ। নেক্সট স্লাইড। এই যে এটাই আর কি। তাহলে বুঝে গেল না? জি আলহামদুলিল্লাহ। কারো কি কোনো, আমি একটা সিম্পল এক্সাম্পল দিয়েছি, কাজে আপনারা যখন একটা প্রজেক্ট প্রপোজাল, সেটা যে ছোট হোক বড় হোক করবেন, ঠিক এইভাবে লিঙ্ক করার চেষ্টা করবেন যে আমি তারপরে কি, তারপরে কি, তারপরে কি, মানে জাম্প না করে। আমি তাকে ট্রেনিং দিলাম, আমি তাকে একটা রিক্সা ভ্যান দিলাম, তারপরে কি, তারপরে কি, তারপরে কি, এবং ওইভাবে যদি আপনি যদি তাকে যদি এরকম একটা অবজেক্টিভ মানে তার ইম্প্যাক্টটা যদি তাকে জানাই দিতে পারেন, তাহলে কিন্তু সেই লোকটা অশিক্ষিত হোক আর শিক্ষিত হোক আর যাই হোক, সে কিন্তু সেইভাবেই কিন্তু কাজে যাবে। আপনি শুধু তাকে একটা ট্রেনিং দিলেন এবং তাকে একটা ছোট দোকান করে দিলেন এবং এটা দিয়ে যদি ছেড়ে দেন, তাহলে কিন্তু তাকে স্বপ্ন দেখানো হলো না, তাকে স্বপ্ন দেখাইতে হবে। সেই স্বপ্নটা হবে কি? যে ওই যে তার মানে তার ইম্প্যাক্টটা, যে আমি চাই ইন 5 ইয়ার্স টাইম তুমি 5 জন লোককে এমপ্লয় করো, তোমার একটা বাড়ি করো, এগুলো হলো তার ইম্প্যাক্ট। তাইলে দেখবেন যে সে, তাকে যদি এইভাবে স্বপ্ন দেখাতে পারেন, হি উইল ট্রাই হিজ বেস্ট। নেক্সট ওয়ান প্লিজ। এটাকে বলে আমরা বলি হলো ইয়ে পিরামিড। এই যে এটা, হ্যাঁ, ক্লিক করে দেন সবগুলো। আমি এক্সাম্পলটা এইভাবে দেখি, যেটাকে বলা হয় অবজেক্টিভ পিরামিড আর কি। আরো আরো 3টা ক্লিক আছে এখানে। জি, জাহিদ আলম সাহেব মনে কিছু প্রশ্ন করবেন?
স্যার এখানে এই মানে এটা কি পাইলট প্রজেক্টের ক্ষেত্রে সম্ভব? যে সব প্রজেক্টটা অলরেডি প্রজেক্টই কোপানো আপনি এভাবেই চিন্তা করতে হবে। না পাইলট প্রজেক্টের ক্ষেত্রে তো দেখা গেছে যে এক্সিউম করাটা পসিবল না। মানে না এমন একটা প্রজেক্ট যেটা অলরেডি মার্কেটে এস্টাবলিশ না, বাট আমরা নতুন ভাবে থিঙ্কিং করতে চাচ্ছি। সেক্ষেত্রে কি আমরা এই মডেলটা মানে ফলো করতে পারি? জি, আপনাকে একটা কিছু হাইপোথেটিক্যাল হলো চিন্তা করে রাখতে হবে। আপনি যত পাইলট বোর্ডে আপনি যেটাই করেন, যে কোনো প্রজেক্টই করেন না কেন, কিন্তু আপনি যদি একটু লং টার্ম চিন্তা করেন, মিডিয়াম টার্ম চিন্তা করেন, শর্ট টার্ম চিন্তা করেন, তাহলে কিন্তু আপনার আউটপুট, আউটকাম এবং ইম্প্যাক্টটা কিন্তু চলে আসছে। এখন সেটা সাকসেস হবে কি হবে না, সেটা আপনি যখন ইমপ্লিমেন্ট করতে যাবেন তখন আপনি বুঝতে পারবেন। যদি সাকসেস না হয় তাহলে ওই যে বললাম প্রজেক্টের এন্ড না, নেক্সট ফেজে যেয়ে আপনি আবার রিভাইজ করেন। আপনি প্রথমবার হয়তো ধরে নিছেন যে আমি দোকানের প্রকল্প দিয়ে এটা একটা নতুন প্রকল্প চালু করলাম এবং আমি চাই যে সে 5 বছরের মধ্যে সে একটা নতুন বাড়ি করবে বা এরকম কিছু করবে, রাইট? এবং সেই জন্য আপনি একটা টার্গেটও সেট করছেন। 1 বছর পরে যে যখন প্রজেক্ট শেষ হয়ে গেল, আপনি গেলেন মাপে দেখলেন যে আপনি মনে মনে চিন্তা করছেন সে মাসে 30,000 টাকা করে ইনকাম করবে। দেখা গেল সে মাত্র 10,000 টাকা ইনকাম করতেছে। কেন ইনকাম করতেছে? ওই যে বললাম লেসন্স লার্নিং। তখন আপনি সেটা থেকে বোঝার চেষ্টা করেন, করে পরবর্তীতে আপনি যখন আবার এই ধরনের প্রজেক্ট ইমপ্লিমেন্ট করবেন বা প্রজেক্ট ডিজাইন করবেন, ওর লেসনটা কিন্তু আপনি তখন সেখানে নিতে হবে। নিয়ে আপনি নতুন যাকে দোকান দিবেন তাকে ওইভাবে ট্রেনিং দিতে হবে বা ওইভাবে বলে রাখতে হবে যে এরকম সমস্যা ফেস করতে পারো, সুতরাং তুমি এইভাবে এভাবে অথবা আপনার ডিজাইনের মধ্যে আপনি চেঞ্জ করে দিলেন যাতে করে সেকেন্ড টাইমস আরেকজনের যাতে এই প্রবলেমটা ফেস না করে। ঠিক আছে, এখন আপনাকে তো একটা টার্গেট সেট করতে হবে। টার্গেট যদি না থাকে তাহলে তো আপনি এই ওকে স্বপ্ন দেখাইতে পারবেন না, আবার আপনিও কিন্তু আগাইতে পারবেন না। আপনার প্রজেক্টের সাইকেলের যে এক সাইকেল যে এটা শেষ হয়ে যাবে। সুতরাং আপনাকে একটা লং টার্ম গোল রাখতে হবে। এরপর আপনি চেষ্টা করে যান, যেহেতু আপনার 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 পাইলট প্রজেক্ট, সুতরাং এটা মানে এক্সপেরিমেন্ট করতেছেন আপনি। এটা হতেও পারে নাও হতে পারে, ডাজন্ট ম্যাটার। যদি না হয় তাহলে আপনারা চেঞ্জ করেন, পরের বার চেঞ্জ করেন, এরপর আবার না হলে তারপর আবার চেঞ্জ করেন। এবার 3 বার 4 বার চেঞ্জের পর কিন্তু একটা পর্যায়ে এসে আপনি একটা রিয়েলিস্টিক টার্গেট আপনি সেট করতে পারবেন। কিন্তু প্রথম থেকে যদি আপনি সেট না করেন তাহলে দেখা যাবে এটা কিন্তু আর কখনোই সেট হবে না। জি, স্যার এই ক্ষেত্রে কি ফেজ মেইনটেইন করা কি ইম্পর্টেন্ট? মানে যে আমার আমার একটা মানে ইনপুট দিব সেটার একটা ফেজ আমি দেখবো, তারপরে অ্যাক্টিভিটি সাথে, কারণ এগুলো দেওয়ার সাথে সাথে তো অ্যাক্টিভিটি হয়ে যাবে বা একটা রেজাল্ট বের হবে। ওই রেজাল্টটা কি আমরা কোনো ফেজ হিসাব করে নিব? যে এখন এই টাইম হ্যাঁ, পিরিয়ড অফ টাইমের মধ্যে একটা করি, কারণ এর আগে প্রিভিয়াসলি আমরা একটা জিনিস দেখলাম যে আমরা কিছু ফলস ডাউন করলে আমাদের প্রজেক্টটাও ফল করবে যদি আমাদের এই ল্যাকিংস গুলো থাকে। তো সেক্ষেত্রে তো আমার একটা পিরিয়ড অফ টাইম আমি চেক লিস্ট নিতে পারি যে আমি ইনপুট দিলাম, তারপরে ওই জিনিসগুলা ওই টিউন ফাইন গুলা কি হচ্ছে কিনা, মানে এটার সাথে কি সেটাই হলো সম্পর্ক আমাদের আছে কিনা মানে। জি জি, এটা হলো আপনার মনিটরিং। এই কাজগুলো আপনি যখন দিয়ে দিলেন প্রজেক্ট, না প্রজেক্ট দেওয়ার পরে এখন আপনি যে একটা টার্গেট সেট করে দিয়েছেন, টার্গেট সে অ্যাচিভ করতেছে কিনা এবং সে কিভাবে অ্যাচিভ করলো, এগুলো কিন্তু আপনি জানতে পারবেন মনিটরিং এবং ইভ্যালুয়েশনের মাধ্যমে। এবং করে এবং কন্টিনিউসলি আমাকে চেঞ্জ করতে হবে। ওই যে আমি একটু আগে প্রজেক্ট ফেলিয়ারের ক্ষেত্রে একটা জিনিস বললাম যে আমি যা চিন্তা করছি পথে মাঝখানে এসে আমি দেখলাম সেটা অ্যাচিভ করতেছি না। এখন আমার সামনে দুইটা অপশন, একটা আমি এটাকে চেঞ্জ করি, দরকার সময় 1 মাস 2 মাস বেশি লাগুক, তারপরে যদি আমি টার্গেটটা ফুলফিল করতে পারি, ওর আমি আমার অরিজিনাল প্ল্যানেই থাকি, এন্ড অফ দ্য ডে সাকসেস হলে হলো, না হলে নাই। ঠিক আছে? সো প্রজেক্ট গুলোই কিন্তু আসলে সবগুলো প্রজেক্ট, ইভেন আপনার যদি একটা টার্গেটেড একটা যদি আপনার খুব এস্টাবলিশ প্রজেক্টও থাকে, এস্টাবলিশড এক্সাম্পলও থাকে, তারপরেও যে আপনি এটা সাকসেস হবেন সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। তার কারণটা হলো কি, একটা প্রজেক্টের সাকসেস কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে। আপনার যত ওয়েল ডিজাইনড হোক সবকিছু আপনার প্রপার আছে, তারপর আপনি যখন ফিল্ডে গেলেন হঠাৎ করে দেখা গেলো ওখানে কোন একটা সমস্যা হয়ে গেল, হয়তো তার গরুটা মরে গেল, ধরেন আগুন লেগে গেল, অথবা কোন একটা ন্যাচারাল ক্যালামিটি এসে গেল, বিভিন্ন কারণে সেটা কিন্তু ফেল করতে পারে, যেগুলো আপনার আউট অফ ইউর রিস্ক, আউট অফ ইউর কন্ট্রোল। এবং সেই ক্ষেত্রে যে আপনাকে তখন ওই যে প্ল্যান এ প্ল্যান বির কথা বলা হলো, সেরকম কিছু আপনাকে চিন্তা করতে হবে। এবং সেটার জন্য আপনাকে ওই ধরনের একটা স্ট্রাকচার তৈরি করতে হবে। আমি আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে আমি আজকে এখানে শেষ করবো। আমি কি আর 5 মিনিট সময় নিতে পারবো? কামরুল হাসান ভাই মানে কিছু বলতে চাচ্ছেন? জি বলেন স্যার একটু বলেন। যদি সময়। জি, ওটা কভার হয়ে গেছে, আমি আর রিপিট করতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে স্যার শুরুতে কথা বলেছেন সেটা হচ্ছে প্ল্যানিং স্টেজে যে কোনো একটা রিয়েল সোশ্যাল প্রবলেমকে সলভ করার জন্য মূলত আমরা একটা প্রজেক্ট শুরু করি। তো যে প্রবলেমটাকে আমরা সলভ করতে চাই, আই গেস আমার যদি ভুল না হয়, সেটা আসলে হবে ইম্প্যাক্ট মৌলিকভাবে। হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, সেই প্রবলেমটা আসলে আমাদের ইম্প্যাক্ট। ইয়েস,
ইয়েস আর যদি আমি একটা প্রোগ্রাম শুরু করলাম কিন্তু আমি জানি না ইম্প্যাক্ট কি, এটা শো করে আমি আসলে ইনাফ হোমওয়ার্ক করি নাই, আমি আসলে কোনো সোশ্যাল প্রবলেমকে নিয়ে নিডস অ্যানালিসিস করি নাই বা প্রবলেম আইডেন্টিফাই করি নাই, রাইট? আমার কাছে জাস্ট এসি রুমে বসে মনে হলো যে এই প্রজেক্টটা ইন্টারেস্টিং হতে পারে, and then nobody has done it ever and I'm going to do it. At the wrong approach. খুব খুব সুন্দর, থ্যাংক ইউ ভাই, আপনি খুব মানে গুরুত্বপূর্ণ একটা কথা বলছেন, খুব মানে ভেরি অ্যাকুরেট এক্সাম্পলটা দিয়েছেন আপনি। প্রবলেম যেটা আসলে সেটাই কিন্তু আমাদের ইম্প্যাক্ট। ওই প্রবলেমটা যদি আলটিমেটলি দূর হয়ে যায় আমাদের ইম্প্যাক্ট, ওই নিড, কারণ প্রবলেমের পর আপনার নিড অ্যাসেসমেন্ট আছে, নিড অ্যাসেসমেন্ট যদি দূর হয় তাহলে আমাদের আউটকাম হলো, কথা বুঝতে পারছেন? এরপর অ্যাক্টিভিটি লেভেলে আপনি যেটা করলেন সেটা আপনার আউটপুট হলো, ঠিক আছে? না, জি স্যার যদি যেটা হচ্ছে মানে আপনি তো অনেক বছরের এক্সপিরিয়েন্স আলহামদুলিল্লাহ স্যার, এখানে মানে আমরা যদি পাইলট প্রজেক্ট নিই কোনো, সেক্ষেত্রে আমাদের মানে কতটুকু মেজারমেন্ট থাকা প্রয়োজন বা হলে যে আমরা একটা জিনিসকে ইম্প্যাক্টটা ভালোভাবে পড়বে, এটার কি কোনো মানে দেখা গেছে একটা প্রজেক্ট নিলাম আমি 1000 জনকে স্বাবলম্বী করণ করার জন্য একটা প্রজেক্ট হাতে নিলাম, সেখানে দেখা গেছে যে আমার একটা টার্গেট রেশিও হলো যে আমার 600 জনের মতো সাকসেস ডান, বাকি 400 জনের ভিতরে আমি আসলে ডেটা অ্যানালাইসিস করে দেখলাম যে ওখানে কিছু সমস্যা আছে আবার কিছু একদম ফেল হয়েছে। এখন সেই ক্ষেত্রে যে সাকসেস রেটের যে বিষয়টা, এটার মেজারমেন্টটা কি আমরা মানে এটা তো মূলত ইম্প্যাক্টেই আসবে যে আসলে আমার প্রজেক্টটা কতটুকু মানুষকে হেল্প করছে বা কতটুকু চেঞ্জ আনছে। এখন এই ক্ষেত্রে যখন আমরা 1 বছর একটা প্রজেক্ট ডান করে ফেলবো তখন আমরা আসলে কি কি ডিসিশন নিতে পারি? যে খুব খুব সুন্দর একটা প্রশ্ন করেছেন আপনি। সেখানে আসলে আমি আপনাকে বলি, ইম্প্যাক্টটা হলো আপনার লেসন লার্নের জন্য, কথা বলছেন? ইম্প্যাক্টের জন্য আপনাকে কমপক্ষে 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। আপনার একটা প্রজেক্ট সাকসেস হলো কি হয়নি, আপনি আউটকাম লেভেল পর্যন্ত যেতে পারেন আলহামদুলিল্লাহ। আউটকাম লেভেল পর্যন্ত না যে যদি আপনার প্রজেক্টের ইয়ের উপর, অবজেক্টের উপর ডিপেন্ড করবে, ইভেন আপনি আউটপুট পর্যন্ত যদি যান যে তার সে একটা চাকরি করছে বা সে একটা ইনকাম জেনারেশন অ্যাক্টিভিটি শুরু করছে এবং সাকসেসফুলি 1 বছর বা যতদিন প্রজেক্ট ডিউরেশন সে রান করছে, অতটুকু পর্যন্ত হলেও কিন্তু আপনি মোটামুটি আপনার প্রজেক্ট সাকসেসফুল, কারণ আপনাকে আউটপুট লেভেল পর্যন্ত, প্রজেক্টের ক্ষেত্রে আউটপুট লেভেল পর্যন্ত দেখালেই হবে। কিন্তু যদি প্রোগ্রাম হয় তখন কিন্তু আপনাকে ইম্প্যাক্ট লেভেল পর্যন্ত যেতে হবে এবং সেটার জন্য আপনাকে 2 থেকে 3 বছর অপেক্ষা করতে হবে। যে ইম্প্যাক্টের ক্ষেত্রে সাথে একটা সাস্টেনেবিলিটির লিঙ্ক আছে। আপনার যে প্রশ্ন করলেন সেটা আমি বলি, আমরা নর্মালি 60 থেকে 70% যদি সাকসেসফুল হয় এই পর্যন্ত, মানে এটা থাম রুল, এটা কোনো ফর্মুলা না, একটা থাম রুল হলো এই, 60 থেকে 70% যদি সাকসেসফুল হয় তাহলে আমরা ধরে নিই 100% সাকসেসফুল। ওই যে আপনি করেছেন, আমরা দেখেছি এই প্রজেক্ট ইয়েতে বাংলাদেশে এই রংপুরে ইসলামিক, আমি আগে ইসলামিক রিলিফের জন্য চাকরি করতাম অনেক আগে, তখন আমরা এরকম প্রজেক্ট ইভ্যালুয়েশনে সেখানে দেখেছি ওদের কিছু ইন্টিগ্রেটেড প্রজেক্ট ছিল। একটা প্রজেক্টে তারা প্রায় 70% প্রথমে সাকসেস হলো ফার্স্ট স্টেজে, তখন তারা ওইটারই ওই যে বললাম প্রোগ্রামিং অ্যাপ্রোচের সেকেন্ড স্টেজে গেল, তখন দেখা গেছে মাত্র 30% সাকসেস হলো। তারপরে থার্ড স্টেজে গেল যেটাতে একদম মানে ইম্প্যাক্ট এবং সাস্টেনেবিলিটি, মাত্র 5%। ঠিক আছে? তো এখন কি আমি কি ওই 5% কি আমি ধরবো? আমি কি আমার সাকসেস রেট ধরবো? হ্যাঁ, এখানে অনেক ফ্যাক্টর আছে। ওই যে 30% যে প্রথমবারে যে লস করলো, এদের ইয়ে ছিল তারা কাজ করছিল 10,000 একদম মানে যারা ওই ফকির সোজা কথা, এবং মহিলা, সব মহিলা। এটা ছিল ইউরোপিয়ান ইউনিয়নের ফান্ডিং। এটা 2010 থেকে 2013 এই 3 বছর তারা ওখানে এটা ইমপ্লিমেন্ট করছে রংপুরে, 3টে স্টেজে 1 বছর 1 বছর 1 বছর করে, এবং 10,000 গৃহহীন এবং যেসব মহিলা ওই যে আলুর খেতে কাজ করে, যারা রংপুরে যদি কেউ থাকেন আপনি জানবেন, সেখানে কিন্তু মহিলারা তো আলু খেতে সময় আলু তোলার জন্য কাজ করে, অথবা ওই যারা মানে মানুষের ঘরে ঘরে ভিক্ষা করে যে মঙ্গা পিরিয়ডে, অথবা যারা আপনার ধরেন কিছুই নাই তার ওই অন্যের ঘরে থাকে, এরকম কিছু কন্ডিশন ছিল। 30% এর ক্ষেত্রে দেখা গেছে আসলে এরা নেগলিজেন্স পাইছে, বিক্রি করে দিছে, মানে ওরা আবার তাদের ভিক্ষাতে ফিরে গেছে। এটা হিউম্যান নেচার, এটা আপনার কোনো কন্ট্রোল নাই। তবে চেষ্টা এই জন্যই সিলেকশনের ক্ষেত্রে ওই যে বললাম মোটিভেশন, আমি আপনাদেরকে আরেকদিন সেটাই করব, যে আপনি যদি পুরোপুরি ইম্প্যাক্ট পেতে একটা, আমরা একটা বলি ভিশনিং এক্সারসাইজ, আপনারা কি জানেন কিনা আমি ঠিক জানি না, ভিশনিং এক্সারসাইজ কেউ কি শুনেছেন কারণটা? আপনি যখন একজনকে সিলেক্ট করবেন তখন তাকে কিছু স্বপ্ন দেখাতে হবে কিন্তু, এবং এই স্বপ্নটা কিন্তু তার থেকেই আসবে, আপনি বলবেন না, তাকে আপনি করবেন ফেসিলিটেট করবেন, তার থেকে বের করেন যে তুমি কি করতে চাও এটা দিয়ে, তারপর তুমি কি করতে চাও, তারপর তুমি কি করতে চাও, দেখেন তার ভিতরে কোনো ড্রিম আছে কিনা, তারপর সে কি স্বপ্ন দেখে কিনা, হ্যাঁ আমি গরু কিনবো, গোবাজ আমি ছাগল কিনবো, ছাগল বিক্রি করে বাচ্চা বিক্রি করে দেন, আমি একটা গরু কিনবো, গরু পালবো, গরু পেলে আমি দুধ করবো, দুধ ইয়ে করবো, আমি বাচ্চা নিবো, বাচ্চা বিক্রি করবো, এভাবে এভাবে আমি মানে আপনি যদি দেখেন যে তার একটা লজিক্যাল,
তাহলে ঠিক আছে। আর আপনি যদি সে একজন যদি ডিম বেচা থেকে শুরু করে তাহলে দিচ্ছেন মুরগি, সে বলে আমি প্রথমে ডিম বেচবো তারপর আমি গরু কিনবো, তাহলে বুঝবেন যে এটার মধ্যে বিরাট গ্যাপ আছে, তার আসলে আইডিয়াই নেই। সে ডিম বিক্রি করে হয়তো সে ম্যাক্সিমাম যেতে পারে ছাগলের বাচ্চা, ছাগল থেকে সে গরু, গরু থেকে দেন সে হয়তো ধরেন একটা ফার্ম করলো, অনেক কিছু। এই যে ড্রিমিংটা, এই যে এক্সারসাইজটা, এগুলো কিন্তু তাদেরকে শিখাতে হবে, এগুলো একটা লং প্রসেস আছে। এবং আমাদের কিছু, আমি 5টা দেশে এটা ইমপ্লিমেন্ট করছিলাম তখন ইসলামিক রিলিফের, এবং আমরা 100% সাকসেসফুল হয়েছি পরবর্তীতে আর কি। এই লেসন নিয়ে এই 70% আমরা 100% করতে পারছিলাম। তো সেগুলো নিয়ে আমি অনেক অনেক গল্প আছে, এগুলো আজকে যেহেতু সময় নেই, অন্য সময় আমি আপনাদেরকে সেই নিয়ে ইনশাল্লাহ আমি কিছু এই লেসন শেয়ার করব যে কিভাবে আমরা এই আপনার 70% থেকে আমরা ফার্স্ট স্টেজে 100% এবং শেষ স্টেজে আমরা প্রায় 65% কে আমরা ইম্প্যাক্ট লেভেলে পৌঁছাইতে পারছি আলহামদুলিল্লাহ। বাট এটার জন্য আমাদের 4.5 বছর সময় নিতে হয়েছে। আমরা সেটা নিয়ে এক্সপেরিমেন্ট করছি যে কতদিন সময় দিলে একজন লোক ফুললি মানে সেলফ সাফিসিয়েন্ট বা সে আপনার যে স্বাবলম্বী হতে পারবে। এবং আমরা দেখেছি যে দেশ ভিত্তিতে, দেশের মানে ইয়েতে দেশের পার্সপেক্টিভে আপনার 4 থেকে 6.5 বছর এই টাইমটা লাগবে একজন লোককে পুরোপুরি স্বাবলম্বী করার জন্য। এবং সেখানে তাকে মানে কমপক্ষে 3টা ফেজে তাকে ডেভেলপ করতে হবে। এবং ওই ফেজগুলোতে যদি সে টিকে থাকতে পারে এবং সে যদি ভালো করতে পারে, তাহলেই কিন্তু আপনি ধরে নেবেন যে সে স্বাবলম্বী হয়ে গেছে, সে আর ফেরত আসবে না ইনশাল্লাহ, মানে যদি সবকিছু আমি আপনাদেরকে মাহবুব জি বলেন। স্যার, মাহবুব ভাই আমাদের সিএসএস ডিপার্টমেন্টে মানে চ্যারিটি ডিপার্টমেন্টের ইনচার্জ হিসেবে, হেড হিসেবে আছেন আর কি, তো উনি একটা কোশ্চেন করতে চাচ্ছে আর কি। জি প্লিজ প্লিজ মাহবুব ভাই অনেকক্ষণ ধরে হ্যান্ড। হ্যাঁ হ্যাঁ, মাহবুব সাহেব আছেন, সাজিদ মাহবুব। স্যার, আমাদের একটি প্রজেক্টের বিষয়ে বলি। আমাদের চ্যারিটি অ্যান্ড সোশ্যাল সার্ভিস ডিপার্টমেন্টের একটি প্রজেক্ট হচ্ছে, যেটা বছরব্যাপী চলে, সেটি হচ্ছে স্কিল বেসড এন্টারপ্রেনারশিপ। অর্থাৎ যাদের দক্ষতা আছে কিন্তু আর্থিক সক্ষমতা নেই, এমন মানুষদেরকে আমরা পুরো কর্মসংস্থানটাই করে দিচ্ছি। অর্থাৎ 50,000 থেকে 3 লক্ষ টাকা দিয়ে তার যে বিষয়ে দক্ষতা আছে সে বিষয়ে আমরা একটা কর্মসংস্থান করে দিচ্ছি। তো আমরা যে এখানে অবজেক্টিভ হায়ারার্কিটা দেখতে পাচ্ছি, এটা প্রথমত হচ্ছে আমাদের এটি একটি প্রজেক্ট, যে আমরা এবছর এটা 500 বা 1000 জন মানুষকে আমরা এভাবে কর্মসংস্থান করতে চাচ্ছি। আবার প্রত্যেকটি আলাদা আলাদা ভাবে এক একটা প্রজেক্ট। অর্থাৎ একজনকে আমি ওয়েল্ডিং এর একটা দোকান করে দিচ্ছি, একজনকে হোটেল দিচ্ছি, বা একজনকে আমি মোটরসাইকেলের গ্যারেজ মানে মেকানিক হিসাবে তাকে আমি করে দিচ্ছি। তো এইভাবে যে, তো এখন আমরা প্রত্যেকটা প্ল্যানিং স্টেজে কি আমরা এভাবে এই যে হায়ারার্কিটা যেটা, সেটা আমরা ফলো করে আমরা এটার পরিকল্পনা মানে প্ল্যানিং স্টেজে কি এই একেবারে ইমপ্যাক্ট পর্যন্ত আমরা পরিকল্পনা করব কিনা, বা আলোচনা বা এটার ডিটেইলস ফাইন্ড আউট করব কিনা। অনেক ধন্যবাদ। আসলে আপনাদের যেটা আমি পুরোপুরি প্রোগ্রাম সম্পর্কে আমি দেখি, ওই যে ফেসবুকে প্রায় দেখি এরা মানে আপনাদের অ্যাক্টিভিটিস গুলো, আর তাছাড়া আমাকে ব্রোশিউরও দেওয়া হয়েছে, ব্রোশিউরও আমি পেয়েছি আপনাদের লেটেস্ট প্রতি বছর দিয়ে। আমার যেটা ধারণা আর কি, আপনারা যেহেতু এটা একটা কন্টিনিউয়াস প্রসেস, আপনাদের প্রজেক্ট আপনারা করছেন, আপনারা একটা, আমরা যেটাকে বলি সেটা হলো একটা ইয়ে আপনার একটা আপনার ইয়ে ইমপ্যাক্ট ফ্রেমওয়ার্ক তৈরি করা দরকার। ইমপ্যাক্ট ফ্রেমওয়ার্ক হলো সেটা হয়তো আমি যদি সবকিছু জানি আমি আপনাকে হয়তো হেল্প করতে পারবো, আপনি আমাকে যদি সবকিছু পাঠান। একটা ইমপ্যাক্ট ফ্রেমওয়ার্ক তৈরি করলে সেখানের মধ্যে আপনার শর্ট টার্ম, মিডিয়াম টার্ম, লং টার্ম 3 ধরনের গোল থাকবে, এবং সেই গোল অনুযায়ী মানে একটার সাথে একটা লিঙ্ক থাকবে যে এটা থেকে এটা অ্যাচিভ করলে তারপর সে এখানে যাবে, এখানে দেখলে এইভাবে যাবে। সেটা হলো হবে কি, আপনি একটা প্রোগ্রাম অ্যাপ্রোচে যদি যান এবং সেটা যদি থাকে এটা আপনার 5 ইয়ার্স প্ল্যান, এবং এই 5 ইয়ার্স প্ল্যানের মধ্যে আপনারা যদি এইভাবে এখন যদি প্ল্যান করেন তাহলে কিন্তু আপনার জন্য যেটা সুবিধা হবে, যেহেতু আপনাদের কাজটা অনগোয়িং আছে, আপনাদের ফান্ডিং হলো আলার মতো কোনো সমস্যা নেই, সুতরাং আমার মনে হয় আপনারা অ্যাচিভ করতে পারবেন। কিন্তু আপনি যদি ওই প্ল্যানটা মানে এখন না করেন বা ওই ইম্প্যাক্টটা না করেন, আপনি যদি প্রতি বছর এই প্রজেক্ট অ্যাপ্রোচে যান, তাহলে আলটিমেটলি কিন্তু ওই যে আমি যেটা বললাম, একটা ফেজের পরে যে সেকেন্ড ফেজে যে তার যে ডেভেলপমেন্ট স্কোপটা ছিল সেটা কিন্তু হয়তো দেখা যাবে হারাই গেছে। কাজেই আপনাদের এটা যদি সম্ভব হয়, এটাকে একবারে আপনি 5 ইয়ার্স এর একটা প্ল্যান করেন, সেটা মানে 5 ইয়ার্স যে এটা আপনার প্রোগ্রামিং অ্যাপ্রোচ, এবং সেখান থেকে আপনি ছোট ছোট প্রজেক্ট এগুলো ঠিক করেন, ইন্ডিভিজুয়াল প্রজেক্ট, এবং ওই প্রজেক্ট গুলার নিশ্চয়ই আপনাদের দায়িত্বশীল আছেন,
কেউ হয়তো ট্রেনিং দেখতেছেন, কেউ হয়তো আপনার যে মেটেরিয়াল সাপোর্ট গুলো দেখতেছেন, কেউ হয়তো ফিল্ড লেভেলের যে ইয়েগুলো যে টেকনিক্যাল সাপোর্ট গুলো দিচ্ছেন। এইভাবে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে প্রত্যেকটা দায়িত্বে একজন একজন প্রজেক্ট ম্যানেজার বসাই দেন, এবং উনি হি উইল বি রেসপন্সিবল ফর এভরিথিং এটার জন্য, এবং এটাকে একটা প্রোগ্রাম অ্যাপ্রোচে একজন প্রোগ্রাম ম্যানেজার যিনি সবগুলোকে দেখবেন, এবং সেই অনুযায়ী সেই প্ল্যান অনুযায়ী আপনারা যদি আগান, একই প্রজেক্ট করছেন কিন্তু শুধু আগান, তাহলে কিন্তু আপনাদের জন্য আমার মনে হয় আর কি আপনি এটা আপনাদের জন্য ইজি হবে ফিউচার প্ল্যানিং এর জন্য। আমি কি আপনার প্রশ্ন উত্তর দিতে পারছি? থ্যাংক ইউ স্যার। আমি আসলে আপনার কাছ থেকে সময় চাইবো আমাদের মানব চ্যারিটি অর্থাৎ আসনা ফাউন্ডেশন মানব সেবা বিভাগের যাবতীয় কার্যক্রম প্লাস প্রত্যেকটি প্রজেক্ট বিষয়ে মানে আপনার সাথে আমরা কিভাবে বাস্তবায়ন করি এটা জানাবো, প্লাস আপনার সাজেশন অনুযায়ী আমরা এটাকে একটু ঢেলে সাজাতে যাচ্ছি। কোনো অসুবিধা নেই, আমাকে যদি সব ইনফরমেশন গুলো পাঠিয়ে দেন স্যার আমি আমার সেটা একটা লাস্ট দিব। হ্যাঁ বলেন। আমার একটা লাস্ট কোশ্চেন ছিল, যদি এটা আমার জি কিউরিসিটি। হ্যাঁ, জি জি আম, আমরা তো আসলে ইসলামিক প্রতিষ্ঠানে, মানে আলহামদুলিল্লাহ আপনিও একটা ইসলামিক প্রতিষ্ঠানে আছেন সৌদি আরবে। তো জাস্ট জানার আগ্রহ থেকে, যেটা হচ্ছে একটা মানে ফরেন এনজিও, যেটা হচ্ছে যেমন আমরা বাংলাদেশের ক্ষেত্রে কেয়ার বাংলাদেশ, অক্সফাম জি এসব অর্গানাইজেশনকে চিনি। সো তাদের যে কন্ট্রোল বিষয়টা, কন্ট্রোল উইকনেস মানে কন্ট্রোল অ্যাক্টিভিটিস প্লাস হচ্ছে তাদের প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন, এটার সাথে আসলে ইসলামিক যে মানে থিওরিটি মানে সাইকোলজি বা ফিলোসফি, এটার সাথে কি কোনো সাংঘর্ষিকতা আছে কিনা, বা ইসলামিক যে প্ল্যান প্রসিডিউরে এগিয়ে নিয়ে যাওয়া দরকার ইসলামিক প্রসেসে, এটা কি আসলে ওদের সাথে কোনো সাংঘর্ষিকতা আছে কিনা? আচ্ছা, আমি আপনাকে খুব সুন্দর প্রশ্ন করছেন, কারণ আমি এর আগে তো ইসলামিক রিলিফে প্রায় 10 বছর চাকরি করছি হেডকোয়ার্টারে বার্মিংহাম ইংল্যান্ডে আর কি। ওরা তো পুরোপুরি না, ইসলামিক মানে স্টুডেন্ট। কোশ্চেনটা কেন করা, যেটা হচ্ছে একটা একটা মেজর ফান্ডামেন্টাল বিষয় আছে, যেটা হচ্ছে আমরা আসলে যখন ভয় পাই যে একটা জিনিস কি, যে আমরা আসলে যদি একটা জিনিস মানে ইসলামিক ওয়েতে একটা বিষয় সলভ করা, আর একটা হচ্ছে ট্র্যাডিশনাল পশ্চিমা সংস্কৃতির আন্ডারে থেকে সলভ করা, মানে দুইটার মধ্যে আসলে কি বেসিক কোনো গ্যাপ আছে কিনা, বিরাট গ্যাপ আছে, কোনটা? জি, বিরাট গ্যাপ আচ্ছা, আছে। সেটার বিষয়ে প্রথম একটা গ্যাপ একটু যদি স্যার আমাদের। অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে, প্রথম গ্যাপ হলো অ্যাকাউন্টেবিলিটির ক্ষেত্রে। ওই যে আপনি যেসব ট্র্যাডিশনাল এনজিওর কথা বলেছেন, এদের অ্যাকাউন্টেবিলিটি অনেক কম, ঠিক আছে, যেটা আপনাদের আছে। আর আপনাদের সবচেয়ে যেটা আপনাদের পজিটিভ পয়েন্ট, সেটা হলো আপনাদের ইসলামিক ভ্যালিউজ, এবং সেটাই আসলে মেইন। আমি মনে করি যদি ইসলামিক ভ্যালুজ গুলো যদি আপনারা যদি আপহোল্ড করে রাখতে পারেন, তাহলে কিন্তু আলহামদুলিল্লাহ বাকি সবকিছু কিন্তু অটোমেটিক্যালি আপনাদের গাইডলাইন গুলো কিন্তু আছে, সেটা হলো ইসলামিক, ঠিক আছে। ওরা তো সেকুলার, এবং ওদের এই গাইডলাইন গুলো তারা কিন্তু প্রতিনিয়ত কিন্তু চেঞ্জ করতে হচ্ছে। তাদের প্রথম কনস্ট্যান্ট হলো এটা যে তারা যত স্ট্যান্ডার্ডে সেট করে 2 দিন পর পর চেঞ্জ করতে হচ্ছে, কিন্তু আপনার যেহেতু একটা ইসলামিক গাইডলাইন আছে, আপনার হাদিস এবং কোরআন, কাজে আপনাকে এটা চেঞ্জ করতে হচ্ছে না। আপনি ইউ হ্যাভ অলরেডি সামথিং স্টাবলিশড, এবং এটা প্রুভড এবং প্রুভেন। সেকেন্ড থিং হলো অবজেক্টিভের মধ্যে, এই যে আমি অ্যাকাউন্টেবিলিটির কথা বললাম, আপনার অ্যাকাউন্টেবিলিটি আর একজন ধরেন একটা ইউনাইটেড নেশনস এর একজন হেডের অ্যাকাউন্টেবিলিটি অনেক পার্থক্য আছে। কেয়ার বলেন, সেভ দ্য চিলড্রেন বলেন, হোয়াট এভার ইট ইজ, অনেক পার্থক্য আছে। আপনি কিন্তু যখন একটা প্রজেক্ট প্রপোজাল আপনি ডেভেলপ করতেছেন বা একজনকে আপনি সিলেক্ট করতেছেন, অনেক কিছু চিন্তা করেন যে আল্লাহর কাছে আমার দায়ী হতে হবে, কিন্তু তার কাছে কিন্তু সেই জিনিসটা নাই। কাজে এখানেও কিন্তু এই যে আপনার সিরিয়াসনেসটা শুরুর দিকে, আমি যে এতক্ষণ যে প্রজেক্ট ফেলিওরের কথা বললাম, যে 10টা পয়েন্ট দিলাম বা আপনারা প্রায় 15টা পয়েন্ট আমাকে দিয়েছেন, এগুলো সবগুলাই কিন্তু আপনার এই পশ্চিমা এনজিও বা ডেভেলপমেন্ট পার্টনারদের মধ্যে কিছু না কিছু আপনি পাবেন, এবং এগুলোর কারণটা হলো এনজিও সরি অ্যাকাউন্টেবিলিটি। কাজে সেদিক থেকে আপনাদের সেকেন্ড অ্যাডভান্টেজ। থার্ড অ্যাডভান্টেজ হলো আপনারা কিন্তু এখনো কোনো ডোনার ফান্ড নিচ্ছেন না, আপনারা নিচ্ছেন ইন্ডিভিজুয়াল ফান্ড যেগুলো আসছে সেগুলা, মানে কোনো ধরেন এই ক্লাউড ডোনার, ফান্ডিং স্যার যেটা। হ্যাঁ আপনাদের ডোনার থেকে কোনো ফান্ড নিচ্ছেন না। সেটা নিয়ে আমি আসলে শেখের সাথে এবং ইয়ের সাথে আমাদের এ ভাইয়ের সাথে কি যেন বলে আমি ভুলে গেলাম, শেখের ভাই মেবি। সাব্বির ভাইয়ের সাথে আমি এগুলো নিয়ে অনেকবার কথা বলেছি যে মানে আমরা ইয়ে করার জন্য, মানে আমাদের তো আমরা তো ডোনার, আমি তো সৌদি ডোনার, সৌদি সরকারের সারা পৃথিবীতে যে ফান্ড গুলো যায় এগুলো কিন্তু আমরা ম্যানেজ করি আর কি, সারা সৌদি সরকারের, এবং সেখানে বাদশা থেকে শুরু করে সব ফান্ড গুলো, এবং ওয়ার্ল্ডের সবচেয়ে বড় ডোনার কিন্তু আমরা।
আমি চাইছিলাম ওনাদেরকে, কিন্তু আমাকে আমি যেটা ইমপ্রেশন পেলাম সেটা হলো আপনাদের আসলে অলরেডি অনেক ফান্ড আছে। বাট আমি বলছি যদি আমরা ইনশাল্লাহ ইন দ্য ফিউচার হয়তো যদি ওনারা ইন্টারেস্টেড হন এবং দেখা যাক যদি আমরা একত্রে কিছু কাজ করতে পারি, দ্যাট উইল বি ডিফারেন্ট ইস্যু। বাট আপনাদের জন্য যে ইয়েটা আছে সেটা হলো ফ্লেক্সিবিলিটি আছে, সেটা হলো আপনাদের কোনো মানে ডোনারকে এখানে আমাদের যে রিকোয়ারমেন্ট আছে রিপোর্টিং থেকে শুরু করে ভেরি হাই লেভেল রিকোয়ারমেন্ট, এগুলো কিন্তু ইউনাইটেড নেশনসও ফুলফিল করতে পারে না অনেক সময়। ইউনাইটেড নেশনস হলো ওয়ার্ল্ডের, আপনি জানেন এটা সবচেয়ে বড় অর্গানাইজেশন গুলো, তারাও কিন্তু আমাদের স্ট্যান্ডার্ড ফুলফিল করতে পারে না, কিন্তু আপনাদের সেই অব্লিগেশনটা নাই। তারপরে নাম্বার 4 হলো আপনাদের আরো সুবিধা আছে কি, সেটা হলো আপনারা এই যে বললেন আপনি ইয়ে করতে চাচ্ছেন, আপনারা ধরেন কি যেন বলে কিছু রিসার্চ বা আপনারা ইয়েটা বললেন যে কি যেন বলে আপনার পাইলট করতে চাচ্ছেন, এই সুযোগটা কিন্তু কোনো ডোনার আপনাকে দিবে না। আপনি যদি ডোনারতে ফান্ড নেন সে কিন্তু আপনাকে এই সুযোগটা দিবে না। সে বলবে না তুমি অন্য হয় তোমার এক্সপিরিয়েন্স থেকে তুমি শেয়ার করো, প্রজেক্ট প্রপোজাল সাবমিট করো, অথবা অন্য জায়গা থেকে তুমি এক্সপিরিয়েন্স গেদার করো, অথবা তুমি এরকম এক্সপিরিয়েন্স লোক স্টাফ হায়ার করো যে তোমাকে এই ব্যাপারে ইনপুট দিতে পারবে। কিন্তু আপনার ক্ষেত্রে সে ফ্লেক্সিবিলিটিটা আছে। সো সবকিছু মিলে আমি মনে করি আল সুন্নাহ ফাউন্ডেশন এখন যে পর্যায়ে আছে, দিস ইজ দ্য বেস্ট, এবং আপনারা ওয়ার্ল্ডের মধ্যে সবচেয়ে মডেল অর্গানাইজেশন হতে পারবেন যদি মানে আপনারা যদি লং টার্ম প্ল্যান করেন। আমি বিশ্বাস করেন, আমি মনে করছি আপনারা তো 15-20 জন আপনাদের স্টাফ ম্যাক্সিমাম, আমি এটা ধরছি, কিন্তু যে প্রায় 200 লোক আছে সেটা কিন্তু আমি কল্পনাই করতে পারি না। 335 জন টোটাল। 335 জন, আমি এটা কল্পনাই করতে পারি না। এটা কখনো কিন্তু আমাকে সাব্বির ভাইও বলে নাই, সাব্বির আঙ্কেলও বলে নাই, আর শায়েকের সাথে কথা হয়েছে উনিও বলেন নাই। আমি ধরে নিচ্ছি আপনাদের 10-15 জন বা 15-20 জন লোক আছে। তার মানে আপনার কিন্তু একটা হিউজ অর্গানাইজেশন এখন, আপনাদের যেই কাজগুলো মানে অনেক স্কোপ আছে, আপনারা মানে ওয়ার্ল্ড এর মধ্যে একটা মডেল হতে পারেন। তারপরে আরো আছে আরেকটা জিনিস আমি যেটা করতে চাচ্ছি, সেটা হলো আমরা ইসলামিক ফাইন্যান্স মডেলে, যেটা বেনাভোলেন্ট মডেল, যেটা দিয়ে আমরা জাকাত দিয়ে, এই জাকাত দিয়ে কিন্তু ওই যে বলছিলাম যে আপনার এই আমি 4.5 বছর থেকে 6 বছরের যে একটা প্রজেক্ট 5টা দেশে করছি, বাংলাদেশ, পাকিস্তান, এদিকে করছি আপনার ইয়েতে মালিতে, ওইদিকে করছি সোমালিল্যান্ডে, আর ওইদিকে করছিল আপনার লেবাননে। এই 5টা দেশে আমরা করে আমরা 100% সাকসেসফুল হয়েছে। আমরা ফার্স্ট ফেজে পুরোটা জাকাতের টাকা দিয়ে, এবং সেই জাকাতটাকে রিভলভিং ফান্ড করে কিভাবে করছি আপনাদের সাথে আমি পরে আরেক সময় একদিন শুধু আমি ওই মানে কিছু সাকসেস স্টোরিজ আপনাদের সাথে শেয়ার করব, যেটা আপনাদের হয়তো আপনাদের মাইন্ডটা ওপেন করবে কিভাবে আপনারা সাস্টেনেবিলিটি কথা চিন্তা করতে পারেন। ঠিক আছে, আপনাদের হিউজ স্কোপ আছে, আপনাদের হিউজ ফ্রিডম আছে আলহামদুলিল্লাহ আপনাদের। তারপরে আপনাদের যে স্ট্যান্ডার্ড গুলো আছে ইসলামিক স্ট্যান্ডার্ড, এর চেয়ে বাইরের কোন স্ট্যান্ডার্ড কিন্তু নাই। ইন্টারন্যাশনাল যত স্ট্যান্ডার্ড নিয়ে আমরা কাজ করি বা আমরা যেসব স্ট্যান্ডার্ড গুলো সেট করি, সবকিছু কিন্তু আসলে আলটিমেটলি আপনি ফেরত যান, রুটে যান, রুট এগুলো সব কিন্তু ইসলামেই বলছে। হিউম্যান রাইটস এর কথা আপনি বলেন, আপনি হিউম্যান স্ট্যান্ডার্ডের কথা বলেন, আপনি যে আমরা যেটা বলি সাস্টেনেবিলিটির কথা বলেন, আপনি যে এই যে এনভায়রনমেন্টাল সরি ব্যালেন্সের কথা বলেন, তারপরে আপনি যে ইয়ে আপনার এই ইয়ে আমি বলবো যে উইমেন্স রাইটস এর কথা বলেন, সবকিছু কিন্তু ইসলাম যেভাবে বলছে এইভাবে কিন্তু কেউ পোর্ট্রে করতে পারতেছে না বা করে না, ইচ্ছা করে করতেছে না অন্যান্য অর্গানাইজেশন। এগুলো হলো তার কারণটা হলো যেহেতু তারা যাদের থেকে ডোনার ফান্ড নেয় তাদেরই রিকোয়ারমেন্ট যে তুমি এইসব কথা এসব দিয়ে মানে ধর্ম এখানে আনতেই পারবে না। স্যার এখানে এই বিষয়টা একটু জাস্ট আমি একটু ক্লিয়ার করি, যেটা হচ্ছে স্যার মানে এই জিনিসটাই জানার দরকার, মানে আমাদের আসলে জানার বিষয় যে আসলে কি ইসলাম মানে এনজিও চালানোর জন্য ইসলামিক স্ট্যান্ডার্ড কোনো মানে পলিসিকে আমরা পাইতে পারি কিনা, যেটা যেটা আমরা পরবর্তীতে এটা ইমপ্লিমেন্ট আমাদের জন্য আরো মোর ডেভেলপমেন্টের জন্য আমরা ইমপ্লিমেন্ট করতে পারি। মানে মানে ধরেন যেরকম কিং সালমান, যেটা এটাও তো একটা ইসলামিক প্রতিষ্ঠান, এটারও তো একটা স্ট্যান্ডার্ড ফলো ইসলামিক করতেছে না, এটা আমরা ডোনার আর কি। আমরা যেমন যে ডিএফআইড এর কথা শুনেছেন বা আপনি ইউএসএইড এর কথা শুনেছেন, ইউএসএইড জি 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 ইউএসএইড হলো ইউএস গভর্নমেন্টের ইয়ে উইং বন্ধ করে দিচ্ছে এখন। হ্যাঁ, তারা তো কি করে, আমরা ঠিক ইউএসএইড এর মতো, আমরা সৌদি এইড অ্যাকচুয়ালি। এখন এরকম টাইপের কোন ইসলামিক গাইডলাইন কি আমরা পেতে পারি কিনা হ্যাঁ, কোথাও থেকে? আমরা আপনারা আমাকে কথা হলো যে আমি আগে আপনাদের ইয়েগুলো পলিসিস গুলো একটু দেখতে হবে আপনাদের, সেগুলা কি ইসলামাইজেশন করা কোনো ব্যাপারে না। এখানে কিন্তু আমাদের কিং সালমান হিউম্যানিটেরিয়ান এইডে আমাদের যে প্রিন্সিপাল গুলো আছে এগুলো অবশ্যই সৌদি সরকারের সেন্ট্রাল গাইডলাইন, এবং সেটা কিন্তু কোরআন এবং সুন্নাহ, কারণ তাদের তো সব গাইডলাইন গুলো কোরআন এবং সুন্নাহর উপর ভিত্তি করেই করা। সুতরাং এখানে আছে, কিন্তু কথা হলো যে ধরেন
আমাদের ইয়া হলো বাৎসরিক বাজেট হলো প্রায় $8 বিলিয়ন, ওয়ার্ল্ডের সবচেয়ে বড়। এখন এত বড় ইয়ের পলিসি দিয়ে তো আপনার ছোট অর্গানাইজেশনে তো সবকিছু দরকার হবে না। আপনাদের কি কি পলিসি দরকার, কি কি পলিসি আছে, এগুলো যদি আমার সাথে একটু শেয়ার করেন, আমি ফ্রম টাইম টু টাইম আপনাদেরকে মানে আপনাদের বাংলাদেশের পার্সপেক্টিভ, এখনো তো আপনার ইন্টারন্যাশনাল হয়তো যাওয়ার কোনো প্ল্যান নাই এই মুহূর্তে, বাংলাদেশ মানে ন্যাশনাল হওয়ার কথা, ন্যাশনালি থাকার কথা, কাজে ন্যাশনালের জন্য যতটুকু দরকার আমি হয়তো চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে সাহায্য করার জন্য। এবং সেই অনুযায়ী যদি আপনারা দেখেন না, 1 বছর ওই যে যেটা বললেন এক্সপেরিমেন্ট করেন, 1 বছর আপনারা পাইলট করে দেখেন আপনাদের জন্য কিভাবে লাভ হচ্ছে। ঠিক আছে? জি, ইনশাআল্লাহ। মাহবুব ভাই কি কিছু বলবেন? স্যার আমরা কি আজকে আর আগাবো? মানে সামনের না, দিকে? আমার কোনো ইয়ে নাই, আপনাদের যদি থাকে আমার আর 5 মিনিট পরে আমাদের এখানে প্রায় 9:30 বেজে গেছে, অনেক না, রাত হয়ে গেছে। আমি আপনাদের উপর ছেড়ে দিলাম, আমার বাকিগুলো আপনারা আরেকটা সেম, আর হয়তো আগামী সপ্তাহে যদি আপনারা মনে করেন মাহবুব ভাই আমাকে মানে এই টাইমটা দিলে হবে। আমি বলি সোমবার আর বৃহস্পতিবার ছাড়া এই টাইমটা, আমি যেমন এখন অফিসে, মানে আমি অফিসে বাসা যাব এটা শেষ করে, এই টাইমটা অফিস থেকে আমার জন্য সুবিধা যেটা সেটা হলো ইন্টারনেটের ইন্টারাপশনটা কম হয় আর কি। আমার বাসাতে ইন্টারনেট খুব ইন্টারাপ্ট করে। জিয়াদ ভাই, হ্যাঁ আমরা শেষ করতে পারি, তবে মানে এটার পরবর্তী ধাপ সেশন আমরা মানে আগামী সেশন আমরা আগামী সপ্তাহ বা যে কোনো দিন কি করা যেতে পারে আর কি ইনশাআল্লাহ। জি, ইনশাআল্লাহ। আমাকে আপনারা একটু করেন, এই 4-5 দিন আগে জানান। আমি আবার প্রচুর বিদেশে আমাকে যেতে হয় প্রজেক্ট ইভ্যালুয়েশন করতে, এই জন্য হয়তো অনেক সময় দেখা যাবে যে আপনি যে টাইমটা দিবেন টাইমটা হয়তো আমি নাই এখানে। স্কিল ডেভেলপমেন্টের কি কেউ আছেন? তানবীর ভাই বা হেড টাইপের, মানে পুরো লেভেলে যারা আছেন, মাহফুজ ভাই, মাসুম ভাই, এরকম কেউ আছেন? কামরুল ভাই মেবি আছেন। জি ভাই বলুন, শুনতে পাচ্ছি। জি, জি, জি। কামরুল ভাই, আমরা কি আসলে নেক্সট টাইম কি মানব সেবার সাথে, মানে এই প্রজেক্ট আপনারা তো আজকে করলেন, তো এটা কি অ্যালাইন করে করতে পারি মানব সেবার সাথে? না আমাদের প্রজেক্ট হ্যাঁ, একই মোটিভে তো দোনোটাই আসলে? হতে পারে। শুনুন, যতগুলো প্রজেক্ট আছে আমি মনে করি জি, স্কিল যেটা সেটা কিন্তু আপনাদের মানব সেবার যে অবজেক্টিভ, একই অবজেক্টিভ এখানে, একই। জাস্ট ডিফারেন্ট ওয়েতে। হ্যাঁ, আর আমি ডেফিনেটলি আরো কয়েকটা, একটা না একাধিক সেশন চাই স্যারের কাছ থেকে। বিশেষ জি, করে অবশ্যই। ইনশাআল্লাহ। ওই যে একদম সোশ্যাল প্রবলেম যে আইডেন্টিফাই করা, সেটার যে কিছু অ্যাপ্রেজাল টুলস এর কথা বলছিলেন, নিডস অ্যানালিসিস টুলস এর কথা বলছিলেন, মনিটরিং এর কিছু টুলস এর কথা বলছিলেন, এই ধরনের নীতিগতিগুলো আমাদের একটু দরকার। হ্যাঁ, এগুলো আমি আপনাদেরকে আমি এখন যেমন আমার পরবর্তী আর যে স্লাইড গুলো আছে এগুলো মনিটরিং ইভ্যালুয়েশন জাস্ট বেসিক এর উপরে, আমরা আরেকটা সেশনে ওগুলো স্যার, শেষ করে ইনশাআল্লাহ। স্যার আমাদের আসলে ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল, যেটা হচ্ছে স্যার, আমাদের আসলে প্রথমটা বেসিক সবার জন্য রাখছি, কারণ আসলে এটা নলেজও সবাই আসলে অনেকেই আসলে নিতে পারবে না। তো এই কারণে নেক্সট সেশন যেটা আছে সেটা আমরা মনে হয় একটু লিডার যারা আছেন তারা করলে একটু আরো বেশি ডিসকাশন পয়েন্টটা বাড়তে পারে। আমি আপনাকে, হ্যাঁ ঠিক আছে, মাহবুব ভাই কি বলেন বা কামরুল ভাই? মনিটরিং ইভ্যালুয়েশন এবং লার্নিং এই তিনটাও আপনি সব হ্যাঁ জিয়াদ ভাই, এটা করা যায়। যারা মানে মানে দেখা গেছে যে যাদের লাগবে আসলে মূলত হ্যাঁ যে প্রজেক্ট ইমপ্লিমেন্টের জায়গায়। হ্যাঁ, প্রজেক্ট ম্যানেজমেন্টের যে এরিয়া, এই এরিয়ায় যারা মানে ব্যাপকভাবে কাজের সাথে সম্পৃক্ত, শুধু উনারাই থাকলে ভালো হয়। ক্লোজ সার্কেল হলে বেটার। জি, হ্যাঁ, জি। ঠিক কামরুল আছে, ভাই, আপনি মনে হয় এটা সেটাই করলে করেন। খুব ভালো হয়। মানে ঠিক যদি আছে, কোনো অসুবিধা নাই, আপনারা সেটা করেন, করে আমাকে যদি আল্লাহ চায় তো আগামী সপ্তাহে দেন আমি আগে এই আমার বাকি স্লাইড যেগুলো আছে তা আপনাদের কাছে তো আছে, সেগুলো আমি শেষ করে আমি কিছু আপনাদের সাথে আর মনিটরিং ইভ্যালুয়েশন এবং লার্নিং জি, প্রসেস নিয়ে কিছু আলোচনা করে দেন আমি আরেকটা সেশন ইনশাআল্লাহ আপনাদের কিছু গুড প্র্যাকটিসেস, এর মধ্যে আপনারা যে প্রশ্নটা করেছেন যে সাস্টেনেবিলিটি কিভাবে, ধরেন এই যে 5 বছর আমি যেটা প্রোগ্রামেটিক অ্যাপ্রোচ, আমার প্রায় 4টা-5টা দেশের কিছু অভিজ্ঞতা আমি আপনাদের সাথে শেয়ার করলে আমার মনে হয় আপনাদের ব্যাপারটা আরো ওপেন হবে ইনশাআল্লাহ। আপনাদের মানে তখন আপনার মানে কোনো স্যার আমরা আসলে চাচ্ছিলাম একটা ফিল্টারিং করতে আরকি, যাতে আমাদের এনগেজমেন্টটা আরো বাড়ে আপনার সাথে। কারণ দেখা গেছে যে হেড আছে তার সাথে আপনার এনগেজমেন্টটা হইলে বেটার আউটপুট আসবে, যারা একটু সিনিয়র আছেন আরকি। কোনো অসুবিধা নেই, সেটা আপনার আমরা সিদ্ধান্ত। একটু ফিল্টার করে আনবো আরকি জায়গাটা, যাতে আমরা পরবর্তী যে মানে যাতে আরো আমরা ডিপলি অ্যানালাইসিস পয়েন্ট গুলোতে যেতে পারি আরকি। ওগুলো আমাদের আসলে কি আমি আপনাকে বলি যে আপনার প্রবলেম অ্যানালিসিস থেকে শুরু করে এগুলো আমি আপনাদেরকে এরপরে সেকেন্ডটা ইয়েটা শেষ হয়ে যাক, আমার বাকি স্লাইড শেষ হোক, তারপরে ইয়েতে এসে আমি আপনাদেরকে পুরো এই যে পার্টিসিপেটরি অ্যাপ্রেজাল টুলস নিয়ে দেন আমি মানে আমরা নিডস অ্যাসেসমেন্ট, প্রবলেম অ্যানালিসিস,
অবজেক্টিভ অ্যানালিসিস, স্ট্র্যাটেজি অ্যানালিসিস, তারপর আসতেছে নিডস অ্যাসেসমেন্ট। এগুলো নিয়ে আমি ইনফ্যাক্ট আসলে আমার এক্সপার্টিস কিন্তু ওই ফিল্ডেই, এই আচ্ছা পার্টিসিপেটরি অ্যাপ্রেজালের উপরে, আলহামদুলিল্লাহ। সো স্যার মনিটরিং আমার স্যার পিএইচডি কিন্তু ওই মনিটরিং পার্টিসিপেটরি অ্যাপ্রেজালের উপরে, কথা বুঝছেন? পিএইচডি করছি পার্টিসিপেটরি অ্যাপ্রেজালের আহ, উপরে। স্যার সো তাহলে আমার নেক্সট এখানে সেশনটা আমরা কি সবাইকে নিয়ে করব, মানে এই প্ল্যানে আমরা আগাতে পারি নেক্সট সেশনটা, মানে এটা যে স্লাইডের লাস্ট। ছোট্ট একটা হ্যাঁ, প্রশ্ন লাস্ট কোশ্চেন গুলো আমরা নেক্সট টাইম করে, যদি আমার সময় থাকে আমি আপনাদের সাথে কিছু গুড প্র্যাকটিস ওই দিনও করতে পারবো। আর এরপরে সেশনে যে আমি আপনাদেরকে টুলস গুলো নিয়ে কিছু আলোচনা করব, কিভাবে আপনারা এগুলো আলোচনা করতে পারেন। এরপরে স্ট্র্যাটেজি, যেটা আপনারা বলছেন যে 5 বছরের, বা যেটা আমি বললাম যে আপনি যদি প্রোগ্রামেটিক অ্যাপ্রোচে যান, দেন কিভাবে স্ট্র্যাটেজি এবং ডেভেলপ করবেন এবং কিভাবে সেগুলোকে আপনাদের অর্গানাইজেশনাল গোলের সাথে মিলিয়ে আপনারা একটা 5 বছরের একটা প্ল্যান করবেন, এবং সেই অনুযায়ী আপনারা কিছু প্রজেক্টে ভাগ করবেন, সেটা আমরা তারপরে ইনশাআল্লাহ সেশনে করতে পারবো, অসুবিধা নেই। আর আমাদের মেধাবী আমার সাথে যদি আপনাদের সবগুলো পলিসিস এন্ড প্রসেস যদি আপনারা শেয়ার করেন, তাহলে আমি হয়তো কিছু সাজেশন যদি আমার থাকে আর কি, আমি তাহলে সেটা দিতে পারবো ইনশাআল্লাহ। আমাদের মেধাবী প্রজেক্টের কেউ কি আছেন এখানে, মানে সিনিয়র লেভেলের মেধাবী প্রজেক্টের? মেধাবী প্রজেক্টের আমি তো লাইনে দেখতেছি কিন্তু কথা বলতেছে না। হ্যাঁ, মামুন ভাইকে দেখতে পাচ্ছি, কিন্তু হ্যাঁ। উনি কি শুনতে পাচ্ছেন না? আচ্ছা ভাই, আমার একটু একটু ছোট্ট কথা ছিল। ও Please. জি জি সেটা হচ্ছে স্যার স্যার অ্যাটলিস্ট 4টা সেশনের কথা, আমার যদি ভুল না হয় 3টা বা 4টা সেশনের মানে একটা প্ল্যান দিয়েছেন আমাদেরকে। তো এটা যদি হয় স্যারের সাথে কথা বলে ওনার শিডিউল দেখে ডেট গুলো যদি আমরা ফিক্স করে ফেলতে পারি, টাইম ফিক্স করে ফেললাম, আমরা আমাদের ক্যালেন্ডারে অ্যাড করে নিলাম, আমার জি মনে জি হয় জি। তাহলে এটা এটা মানে স্যার মানে আসলে টোটাল কতটুকু হইতে পারে সেটা আসলে ডিপেন্ড করে, এবং আসলে আজকেই শেষ করার কথা ছিল মানে প্রথম সেশনটা, বাট আসলে অনেক কোশ্চেন থাকে, সবাই অনেক কোশ্চেন করছে, যার কারণে আসলে একটু প্রথম সেশনটাই দুই পার্টে করতে হচ্ছে আর কি। এটা একটু সমস্যা নাই, মানে সেকেন্ড থেকে এরকম যদি আর 3টা সেশনের 3টা ডেট যদি আমরা ফিক্স করে ফেলতে পারি, আমার মনে হয় যে সেটা কামরুল ভাই, আমরা অলরেডি একটা গ্রুপ করেছি কামরুল ভাই, ওখানে আসলে সব আপডেট দেওয়া হবে আর কি, পুরো জি জি মডিউলের ব্যাপারে টোটালটার বিষয়। জি স্যার। আমি বলি আপনাদেরকে, আমি সোমবার আর বৃহস্পতিবার আমার অন্য এঙ্গেজমেন্ট থাকে, আর অন্য 3 দিন আগামী সপ্তাহে আমি আল্লাহর রহমতে আছি ইনশাআল্লাহ। আর আগামী সপ্তাহে আমি আছি এখানে ইনশাআল্লাহ। আর পরের সপ্তাহে হলো, আজকে হলো কত তারিখ? 6 তারিখ, 6 সাথে জি 13, আমি 22 21 তারিখ পর্যন্ত আমি ইনশাল্লাহ আছি এখানে। এরপরে মনে হয় আমি হয়তো একটু ফিল্ডে যেতে হতে পারে আমাকে, আমি তো ইয়েমেন অথবা সোমালিল্যান্ড যেতে হতে পারে আর কি। সে আমার তাহলে জিয়াদ ভাই, 21 জি তারিখ জি পর্যন্ত স্যারের কে আমরা হ্যাঁ শিডিউল 2টা বা আছে। 3টা ক্লাসের একটু ই নিতে পারি, শিডিউল নিতে আপনারা পারি। আমাকে জানান, ওই যে বললাম সোমবার আর বৃহস্পতিবার বাদ দিয়ে। আচ্ছা, আর স্যার যদি আপনি শনিবারে করেন, আগামী শনিবার আমার স্লট খালি আছে, যদি আপনার শনিবার যদি সময় দিতে পারেন, আমি বলি স্যার আমার এখানকার সময়। টাইমটা কি কয়টা বাজে? মানে আপনি একটা অন্য টাইমে দিছিলেন স্যাটারডে, ওই টাইমটা স্যাটারডেটা কি দিয়েছিলাম সকালের দিকে, আপনাদের মনে হয় 12টায়, কিন্তু আসলে ওই জোহর আসরের ইয়ে হয়ে যায়, কনফ্লিক্ট হয়ে যায় স্যাটারডে। 12টায় তো বাজাতে পারে মনে হয়। সম্ভবত আপনারা যদি অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশন। আপনাদের 12টা মানে হলো আমার 9টা এখানে। আচ্ছা আমি আমরা একটা ব্রেক নিলাম, জোহরের জন্য একটা ছোট্ট ব্রেক নিলাম। জোহরের নামাজের সময় কয়টায়? আমাদের এখানে 1:30টায় হয় আর কি। 1:30। আমরা তাহলে যদি 12টায় হয়, তাহলে আমাকে যদি জানান শনিবারে আগে, যদি জানান তাহলে আমি শনিবারে আমি চলে আসলাম অফিসে এসে, আমি এখান থেকে ইনশাল্লাহ রান করবো, অসুবিধা নাই। সেম ভাবে আর কি। আহ, শনিবারে তারপরে ধরেন এই প্রথম, আমি যেহেতু এটা কনসেপচুয়াল মনিটরিং এবং ইভ্যালুয়েশন এবং লার্নিং, কিভাবে একটা প্রজেক্ট ইনকর্পোরেট করা যাবে, কি কি কাজ আমরা করবো, এগুলো আপনারা ম্যাক্সিমাম জানেন, জাস্ট এটা কনসেপ্ট দেওয়া। করা যায়। আপনি যদি শনিবারে যদি আপনারা যদি ফ্রি থাকেন, তাহলে আরেক কাজ করেন, আপনাদের 2টা মানে হলো আমার এখানে হলো 11টা, 12টা একটা 2টা, আমার এখানে 11টা। জোরের পরে আমি শুরু করতে পারি, অসুবিধা নেই। স্যার টাইম শিডিউলটা আমরা একটু অ্যাডমিনিস্ট্রেটিভ তো বিষয়, তো আমরা একটু আপনি কথা বলে খোঁজ তারপরে। করবেন, হ্যাঁ, আর না কারণ হলে মঙ্গলবার। আমাদের আসলে নরমালি দুপুর বেলাটাতে অপারেশন চলে, মানে ওই সময় খুব বিজি শিডিউল থাকে।
হয়তো মাহবুব ভাই ওই টাইমে কি কোনো ইয়া করা সম্ভব ট্রেনিং? আমাদের আমাদের জন্য সবার জন্যই এই আমরা আজ যে সময় করেছি এই সময়টা সবচেয়ে ভালো হয়, কিন্তু স্যারের সুবিধা অনুযায়ী এটা করা যেতে পারে। তাইলে এটা ঠিক আছে, করতে পারি। তাহলে এই সময়টা আপনি রাখেন। আমি বলি কালকে তো বৃহস্পতিবার, আমার পক্ষে হচ্ছে না। আল্লাহ চাই তো ইয়েতে রবিবার, মঙ্গলবার, বুধবার এই 3 দিন আপনারা যদি মনে করেন এই টাইমটা আপনাদের জন্য সুইটেবল, তাহলে ইনশাআল্লাহ আমি এই টাইমে করতে পারি, অসুবিধা নেই। এর ভিতরে আপনার জিয়াদ ভাই, ওই ক্ষেত্রে 2টা সেশন করা যায় যদি আপনাদের হ্যাঁ, সুযোগ থাকে। তাহলে রবিবার, রবিবার, মঙ্গলবার এবং বৃহস্পতিবার বুধবার। আমরা করতে পারি না, ইনশাআল্লাহ। বৃহস্পতিবার ও না, বুধবার, বুধবার। সরি বুধবার। হ্যাঁ, আমাকে আচ্ছা আপনার শিডিউল জানান, হ্যাঁ? আচ্ছা, ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আমি কথা আর বলে জানাচ্ছি। আপনাদের তো মাগরিবের টাইম আগাচ্ছে না পিছাচ্ছে? মাগরিবের টাইম এখন তো 7টার দিকে হয় বরাবর। মানে মনে হয় না এর পরে আর হবে। মানে মানে এই 6:45 থেকে 7টার মধ্যে যে নামাজ শেষ টাইমটা হয়ে যায়। আজকে 7:15 যেটা মানে শুরু হয়েছিল এটাই পারফেক্ট টাইম আমার মনে হয়। এটা পারফেক্ট টাইম, ঠিক আছে। তাহলে আমরা এটাই করি। আপনি আমাকে জানান, রোববারে যদি হয় আমি ইনশাআল্লাহ আছি। আর মঙ্গলবার আর বুধবার এই 3 দিনের মধ্যে আপনার 2টা সেশন যদি পারেন তাহলে 2টা সেশন আমরা নিতে পারি আর কি, হ্যাঁ? ইনশাআল্লাহ। সেশন গুলো আমি দিতে পারবো, অসুবিধা নেই। বাট 2টা হলে ভালো হবে। আমার মনে হয় রবিবার আর বুধবার হলে আমার জন্য ভালো হবে আর কি, ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক তারপর আছে স্যার, অসংখ্য আমরা ধন্যবাদ। ঠিক করবো আর কি, ইনশাআল্লাহ। জি স্যার, অসংখ্য ধন্যবাদ স্যার আমাদের সাথে এড হওয়ার জন্য। না, আসলে আপনি অনেক শিডিউল এখন ইয়ে থাকে। করলেই 3টা পয়েন্ট যদি আপনারা নেন আজকে, মানে জি, আপনাদের জি। টেক হোম যে 3টা, একটা হলো প্রজেক্ট এবং প্রোগ্রামের মধ্যে যে পার্থক্যটা আমি বলেছি, আর আরেকটা হলো এই যে অ্যাক্টিভিটিজ এর যে ইয়েটা দেখালাম, মানে অবজেক্টিভ হায়ারার্কি। এই জিনিসটা যদি আপনার ক্লিয়ার থাকে তাহলে ধরে নেন 20% আপনার প্রজেক্ট মানে আপনি অ্যাচিভড ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। ঠিক আছে ভাইয়া, ইয়া আর আপনি এক কাজ করেন, এই প্রেজেন্টেশনটাকে ইয়ে করে এই পিডিএফ হিসাবে সবার সাথে শেয়ার করতে পারেন আর কি, কেমন? হ্যাঁ, জি আমাদের অলরেডি একটা অফিসিয়াল গ্রুপ খোলা হয়েছে, ওখানে আমরা সব শেয়ার করে দেবো। ইনফ্যাক্ট এটা রেকর্ডও হয়েছে। পিডিএফ এ শেয়ার করলে, কারণ প্রায় 11 মেগাবাইট ইয়ে তো, পিডিএফ এ শেয়ার করলে ঠিক আছে, এটা অসুবিধা নেই। জি অবশ্যই। আর আরেকটা হচ্ছে আমরা রেকর্ডিংটাও সবাইকে দিয়ে দিব কোনো গ্রুপে, অসুবিধা নেই। সবাই দেখতে পারবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। থ্যাংক ইউ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ এবং ইনশাআল্লাহ